ছিল যে আমাদের 28টা রাজ্য আছে, কটা আছে রাজ্য? 28টা রাজ্য। আর কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। কটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 8টা। তাহলে এই যে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলোর কি আছে? নাম আছে। কি তাহলে পেলাম? না, লাদাখ আর কাশ্মীর দুটো আমাদের হলো যে 7টা দুটো। আর দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, ওগুলো তো একসাথে আছে। দাদরা নগর হাভেলি, দমন ও দিউ এই দুটো আলাদা ছিল, এবার এই দুটোকে অ্যাড করে দিয়ে একটা করা হয়েছে। ওখানে কারণে ওখানে একটা কমে গেছে। ঠিক আছে, তাহলে 28টা রাজ্য আর কটা কেন্দ্রশাসিত অঞ্চল? 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম পাওয়া যায় কত নম্বরে শিডিউলে? 1 নম্বর শিডিউলে। 2 নম্বর শিডিউলে পাওয়া যায় কি? বেতন ও ভাতা। কি? বেতন ও ভাতা। কার বেতন ভাতা? আমাদের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী যতগুলো আছে এদের বেতন ও ভাতা। এটা কত নম্বর আমরা শিডিউলে পাই? 2 নম্বর শিডিউলে পাই। ঠিক আছে, তার 3 নম্বর শিডিউলে কি পাবো? 3 নম্বর শিডিউলে পাবো ওদের শপথ গ্রহণ। কাদের শপথ গ্রহণ? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এদের শপথ গ্রহণ। তাহলে 1 নম্বরে কি পেলাম? 1 নম্বরে পেলাম রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। 2 নম্বরে কি পেলাম? বেতন ও ভাতা। 3 নম্বরে কি পেলাম? তাদের শপথ গ্রহণ। কি পেলাম? শপথ গ্রহণ। 4 নম্বরে পাবো আমরা রাজ্যসভার আসন সংখ্যা বন্টন। কি বললাম? রাজ্যসভার আসন সংখ্যা বন্টন মানে হচ্ছে আমাদের কেন্দ্রের মধ্যে দুটো আছে, ঠিক আছে? কি কি আছে? যেটা আমরা পার্লামেন্ট পড়ি, কি পড়ি? পার্লামেন্ট বা সংসদ। সংসদ কি কি নিয়ে তৈরি হয়? সংসদ মেনলি তৈরি হয় 3 জিনিস নিয়ে। কি কি? একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে কি? রাষ্ট্রপতি। কিন্তু আমরা মেনলি কোনটা জানবো? রাজ্যসভা আর লোকসভা। তো এখানে যেটা বলেছে আমাদের রাজ্যসভা, সেখানে কতগুলো সিট থাকবে, কোন রাজ্যে কতটা সিট দেওয়া হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে কত নাম্বার শিডিউলে? 4 নাম্বার শিডিউলে। কত নাম্বার শিডিউল? 4 নাম্বার শিডিউল। 5 নম্বরে আছে আমাদের এসসি এবং এসটি দের বিশেষ সুযোগ ও সুবিধা। কত নম্বরে আছে? 5 নম্বরে। কি আছে? এসসি ও এসটি দের বিশেষ সুযোগ ও সুবিধা। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথম শিডিউল বা তফসিলে কি আছে আমাদের? প্রথম শিডিউল বা তফসিলে কি আছে? রাজ্য। ঠিক আছে, আমাদের রাজ্য আর কি? কেন্দ্রশাসিত অঞ্চল। 2 নম্বরে কি আছে? বেতন ও ভাতা। 2 নম্বরে কি আছে? বেতন ও ভাতা। 3 নম্বরে কি আছে? শপথ গ্রহণ। 3 নম্বরে কি আছে? শপথ গ্রহণ। 4 নম্বরে কি আছে? রাজ্যসভার আসন বন্টন। কার আছে? রাজ্যসভা, লোকসভা কিন্তু নাই। ঠিক আছে, কার আছে? রাজ্যসভার আসন বন্টন। 5 নম্বরে কি আছে? এসসি এবং এসটি দের কি বিশেষ সুযোগ সুবিধা আছে। 6 নম্বর কি বললাম? 5 নম্বর বললাম। 6 নম্বর আছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। কি বললাম? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। কি কি? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আমাদের এই সাইডে যেটা, ঠিক আছে, 7 সিস্টার বলে আমরা যেটা জানি, ওইখানকার 4টা রাজ্যের মধ্যে কি দেওয়া আছে? বিশেষ সুযোগ সুবিধা দেওয়া আছে। ওদের স্পেশাল ভাবে কি দেওয়া হয়? সুযোগ সুবিধা দেওয়া হয়। ওটাই বলা হয়েছে কত নম্বরে? 6 নম্বরে। ওটাই বলা হয়েছে 6 নম্বরে। এসসি দের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কত নম্বরে? 5 নম্বরে। আবার তাহলে প্রথমে 1 নম্বরে কি? ও রাজ্য। 2 নম্বরে কি? বেতন ও ভাতা। 3 নম্বরে কি? শপথ গ্রহণ। 4 নম্বরে কি? বন্টন। 5 নম্বরে কি? 6 নম্বরে কি? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা বিশেষ সুযোগ সুবিধা। ঠিক আছে, 7 নম্বরে কি আছে? রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিশেষ যেটা ওদের দায়িত্ব যেগুলো থাকবে, যে রাজ্যের মধ্যে কি কি দায়িত্ব আছে, কেন্দ্রের মধ্যে কি কি দায়িত্ব আছে। যেমন ঠিক আছে, যে আমাদের মিলিটারি সম্পূর্ণ দায়িত্ব কার উপরে থাকে? কেন্দ্রের উপরে থাকে। যেমন আমাদের পুলিশ গুলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা কার উপরে দায়িত্ব আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে। পাঞ্জাব পুলিশ, ওই দায়িত্বটা কার উপরে থাকবে? পাঞ্জাবের উপরে। আরেকটা কি আছে? যুগ্ম তালিকা, মানে কেন্দ্র ও রাজ্য দুটো মিলে একসঙ্গে যার দায়িত্ব থাকবে। যেমন শিক্ষা, এটা মাধ্যমিক পরীক্ষা আছে, শিক্ষাটা কার আন্ডারে পড়বে? রাজ্য না কেন্দ্র না উভয়? কি হবে এটা? উভয়। এটা কি হবে? উভয়। যেমন ফরেস্ট গুলো কার আন্ডারে থাকে? উভয়ই থাকে, রাজ্য আর কেন্দ্র দুটোই থাকে। এটা কত নাম্বার শিডিউলে আছে? 7 নাম্বার শিডিউলে। কত নাম্বার শিডিউলে আছে? 7 নাম্বার শিডিউলে। তারপর আমাদের আবার যাই প্রথম থেকে লিখে দিচ্ছি এবার, ঠিক আছে?
তাহলে প্রথম কি বললাম, রাজ্য ও কেন্দ্র, কি কি রাজ্য ও কেন্দ্র। 2 নম্বরে কি আছে, বেতন ও ভাতা, কি আছে বেতন ও ভাতা। 3 নম্বরে কি আছে, শপথ গ্রহণ। 4 নম্বরে কি আছে, রাজ্যসভার আসন বন্টন, কি আছে 5 নম্বরে কি আছে, এসসি এসটি দের, কি আছে এসসি এসটি দের। 6 নম্বরে কি আছে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। 7 নম্বরে কি আছে, কেন্দ্র, রাজ্য ও উভয়ের কাজ, ঠিক আছে। তারপরে 8 নম্বরে আছে আমাদের ভাষা। 8 নম্বরে কি আছে, অফিসিয়াল ভাষা যেগুলো, কটা আছে অফিসিয়াল ভাষা, 22টা। প্রথমে কটা ছিল, 14টা। তাহলে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা আছে, 22টা আছে। তাহলে প্রথম থেকে বল কি আছে, প্রথমে রাজ্য ও কেন্দ্র, কি আছে রাজ্য ও কেন্দ্র। 2 নম্বরে কি আছে, বেতন ভাতা। 3 নম্বরে কি আছে, 4 নম্বরে কি আছে, প্রথমে একবার দেখে দেখে বল, ঠিক আছে, দুবার, তারপরে না দেখে, ঠিক আছে। প্রথমে কেন্দ্র ও রাজ্য, 2 নম্বরে, 3 নম্বরে শপথ গ্রহণ, 4 নম্বরে রাজ্যসভার আসন বন্টন, 5 নম্বরে কি এসসি এসটি দের বিশেষ সুযোগ সুবিধা, ঠিক আছে। 6 নম্বরে কি আছে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, কি আছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। তারপরে বর্তমানে ভাষা তাহলে কটা আছে, 22টা। যেমন আমাদের সাঁওতাল, ডুমরি, হিন্দি, এগুলো আছে, যেগুলো আছে রাজ্য হিসেবে কটা আছে, 22টা আছে, ঠিক আছে। তারপরে তাহলে এরা প্রথমে আমাদের কটা ছিল, আমি ওটা বলছি না, তপসি কটা ছিল প্রথমে, 8টা। তাহলে এই 8টা কি হয়ে গেল, এরপর কটা থাকলো আমাদের, পরে 7টা করে থাকলো। তো 9 নাম্বার হচ্ছে 1951 সালে, কত সালে, 1951 সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, মানে প্রথম সংশোধনী। যদি বলে যে প্রথম সংশোধন কখন হয়েছিল আমাদের ভারতীয় সংবিধান, 1951 সালে। কত সালে, 1951 সালে। এখানে কি বলা হয়েছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, দলতের বিরুদ্ধে ভূমি ও রাজস্ব কথা বলেছে, কিসের, ভূমি ও রাজস্ব। মানে হচ্ছে যে আগে যখন আমাদের ইংরেজ শাসন করতো, তার আগে থেকে যখন শুরু ছিল আমাদের কি ছিল, আগে জমিদারি ব্যবস্থা ছিল, কি ছিল, জমিদারি ব্যবস্থা ছিল। আর সেই কারণে একজনেরই কি ছিল, অনেকগুলো করে জমি ছিল, আর বাকি থেকে ছিল না। আর কি করতো ওরা, বিভিন্ন অনেক বড় বড় সুদের মাধ্যমে কি করতো, সাধারণের কাছ থেকে টাকা নিত, আর জমিগুলো চাষ করতে দিত, এরকম একটা সিস্টেম ছিল। কিন্তু 1951 সালে যখন সরকার আসলো, তখন কি করলো, এই সিস্টেমটাকে কি করলো, ওরা চেঞ্জ করেছিল। এই কারণে অনেকদিন বলে না যে কি হয়েছিল, যে অনেকজন ভেস্ট বা খাস হয়ে গেছিল, এই সময় হয়েছিল এগুলো সব। তো এটা কি হচ্ছে আমাদের ভূমি ও রাজস্ব, ঠিক আছে, মনে রাখবে। তাহলে কত সালে হয়েছিল, 1951 সালে। কত নম্বর অ্যামেন্ডমেন্ট বা সংশোধন, 1, ঠিক আছে। তারপরে 10 নাম্বারটা হচ্ছে আমাদের 1985, কত, 1985 দলত্যাগ বিরোধী আইন। কি আছে, 1985 সালে দলত্যাগ বিরোধী আইন। মানে কি সিস্টেমটা হচ্ছে, যে প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রী কোন পার্টি থেকে হয়েছে বা দল থেকে হয়েছে, বিজেপি থেকে। আবার ওই যখন জিতে গেল, কি করলো, দলটা চেঞ্জ করে নিল, কংগ্রেস চলে গেল বা অন্য একটা কোনো চলে গেল। তো এটাকে বলা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। এর ফলে কি হচ্ছে, যে পার্টি থেকে করলো ওর প্রচুর কি হলো, ক্ষতি হলো। তো সেখানে ওরা নিয়ম করলো, যদি এরকম কেউ করে তাহলে ওকে ওখান থেকে ও যে জায়গাটা আছে ওখান থেকে বাদ করে দেওয়া হবে। এটা কত সালে ছিল নিয়মটা, 1985 সালে। এটাকে বলা হয় কি, দলত্যাগ বিরোধী আইন। কিন্তু পরবর্তীকালে এগুলো চেঞ্জ হয়েছে, যে কেউ যদি দল মানে ছাড়েও, তাহলে ওখানে সোজাসুজি ডাইরেক্ট কি করা যাবে না, ওকে বরখাস্ত করা যাবে না।
ধীরে ধীরে এগুলো কি হয়েছে চেঞ্জ হয়েছে, কিন্তু যখন এটা এসেছিল তখন সিস্টেমটা ওটাই ছিল যে কেউ যদি এক দল থেকে জিতলো, জেতার পর যদি অন্য দলে চলে যায় তখন কি করে দেওয়া হবে, ওকে বাদ করে দেওয়া হবে। এটা কি আছে আমাদের তাহলে দলত্যাগ বিরোধী আইন। 11 নম্বরে কি আছে, এখানে আছে পঞ্চায়েত রাজ। কি আছে, মানেটা কি পঞ্চায়েত, না চলে যাও ভাই। আর কি আছে, চারটে চারটে রকম দিয়ে দাও। ওই ছবি করে যাও। কি সকাল দুবার কল করে যাও। তাছাড়া তো দুবার কল করে যাও। যত খেলা আছে কি সলো কত টাকা নেয় তো। এই দেখ, ঠিক আছে। তাহলে কি পেলাম, 9 নম্বরে আমরা কি পেলাম, 1951 সালে প্রথম আমাদের কি হচ্ছে সংবিধান সংশোধন হচ্ছে। আবার সেই সংশোধনের মধ্যে কি বলা হচ্ছে, ভূমি ও রাজস্ব। কি বলা হচ্ছে, ভূমি ও রাজস্ব। তারপরে কি হচ্ছে 1985 সালে কি হচ্ছে, 1985 সালে এটা কত নম্বর সংশোধনী, 52তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, কত সালে, 1985 সালে। এটা কি বলা হচ্ছে, দলত্যাগ বিরোধী আইন। কি, দলত্যাগ বিরোধী আইন। তারপরে কি হচ্ছে আমাদের আমাদের পঞ্চায়েত ব্যবস্থা। বর্তমানে কি পঞ্চায়েত ব্যবস্থা কটা স্তরে হয়, 3টা স্তরে। কি কি হয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। কি কি হয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত। জেলার মধ্যে এর মধ্যে কি জেলা ডিস্ট্রিক্ট থাকছে, আর যেটা আমাদের ব্লকের মধ্যে থাকে কি বলে পঞ্চায়েত সমিতি, আর যেটা আমাদের গ্রামে থাকে অঞ্চল যেটা ঠিক আছে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এটা কবে আসলো তাহলে, 1992 সালের 73তম সংবিধান সংশোধনীতে এসেছিল। কত সালে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী। সালটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর সংশোধনীটাও ইম্পর্টেন্ট। কিন্তু এটা কার্যকরী হয়েছিল 1993 সালে। এটা বিলটাকে কত সালে নিয়ে গেছিল তাহলে, বিলটা নিয়ে গেছিল 1992 সালে, আর এটা কার্যকরী হয়েছিল কততে, 93 সালে। সেম। এবার আছে কি পৌরসভা, যেটা শহর, শহরে কি থাকে পৌরসভা থাকে, গ্রামে কি থাকে পঞ্চায়েত ব্যবস্থা। এটা কি ছিল, তার পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট, যেটা 74তম অ্যামেন্ডমেন্ট। সালটা কি সেম, কত নাম্বার, 1993। তাহলে 12টা তফসিল হলো। কি কি পেলাম, প্রথমে কি রাজ্য ও কেন্দ্র। আমাদের 28টা রাজ্য আছে, আর কটা কেন্দ্র আছে, 8টা কেন্দ্র আছে। আর তার মধ্যে 8টা কেন্দ্রের মধ্যে আমাদের একটা কি নিউ দিল্লিটা আমাদের কি রাজধানী। এটাও কথা বলা হয়েছে কত নাম্বার তফসিলে, 1 নাম্বার তফসিলে। 2 নাম্বার তফসিলে কি আছে, বেতন ও ভাতা। কি আছে, বেতন ও ভাতা। 3 নম্বরে কি আছে, শপথ গ্রহণ। 3 নম্বরে কি আছে, শপথ গ্রহণ। 4 নম্বরে কি আছে, রাজ্যসভার আসন বন্টন। 5 নম্বরে কি আছে, এসসি ও এসটি দের সুযোগ সুবিধা। 6 নম্বরে কি আছে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার বিশেষ কি সুযোগ সুবিধা। তারপর 7 নম্বরে কি আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ওদের যা কাজগুলো আছে সেগুলো বলা হয়েছে। ঠিক আছে, আবার 8 নম্বরে কি আছে, ভাষা। কটা ভাষা রয়েছে আমাদের, 22টা। এগুলো আমাদের অফিসিয়াল ভাষা। এমনিতে ভাষা অনেকগুলো আছে, কিন্তু অফিসিয়াল কটা আছে, 22টা ভাষা। ঠিক আছে। 9 নম্বরে কি আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল কত সালে, 1951 সালে। এখানে কি অ্যাড করা হয়েছিল, ভূমি ও রাজস্ব। তারপরে আমাদের কি 1985 সালে, সেটা কি ছিল, দলত্যাগ বিরোধী আইন। 11 নম্বর আর 12 নম্বর কি ছিল, পঞ্চায়েত আর পৌরসভা। পঞ্চায়েত পৌরসভা। সাল কত, 1992। দুটোই অ্যাক্ট কি ছিল, একটা 73, একটা 74। বুঝতে পারলেন, এরকম কোনো প্রশ্ন আছে কারো, কোনো জিনিস, প্রশ্ন আছে কোনো জিনিস? বাড়িতে পড়বি তো, মুখস্থ তো হয়। বলছি 7 নম্বরে যেটা আছে কেন্দ্র রাজ্য উভয়ের কাজ, ওটার মধ্যে কি কি বলছে উভয়ের কাজের মধ্যে? উভয়ের কাজের মধ্যে যেমন আমাদের দুটা, একটা হচ্ছে শিক্ষা, ঠিক আছে, আর ফরেস্ট যেগুলো আমাদের। আর স্বাস্থ্যটা, স্বাস্থ্যটা রাজ্যের মধ্যে পড়ে, যেমন হাসপাতালটা আমাদের হাতিমারি হাসপাতাল, এটা এটা কার মধ্যে পড়বে, আমাদের রাজ্যের মধ্যে। এখানে কেন্দ্র কিছু করতে হবে। যেমন মালদা আমাদের হসপিটালটা, এটা কার মধ্যে থাকবে, আমাদের রাজ্যের মধ্যে থাকবে। ঠিক আছে।
যেমন এমার্জেন্সি গুলো এমার্জেন্সি জারি করে, রাজ্য কাছে শুনে কি শুনবে না, ওটা কার দায়িত্ব সম্পূর্ণ? আমাদের সেন্ট্রালের। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? চেঞ্জ করে দিচ্ছি। পৃষ্ঠাটা চেঞ্জ করে না, পিছনে কি চেঞ্জ করে? প্লাস করে আছে না। তারপরে তাহলে কি বললাম আমরা এখন? শিডিউল বা তফসিল। কি বললাম? শিডিউল বা তফসিল। ঠিক আছে? আমরা যে বলবো প্রিমেম্বর বা প্রস্তাবনা। কি বলবো? প্রিমেম্বর বা প্রস্তাবনা। প্রিমেম্বর বা প্রস্তাবনা জিনিসটা কি? প্রিমেম্বর বা প্রস্তাবনা জিনিসটা হচ্ছে আমাদের যে সংবিধান আছে, ঠিক আছে? আমাদের যে সংবিধানের বইটা আছে ওইটা কি ইন্ট্রোডাকশন। কি ইন্ট্রোডাকশন? যেমন যে কোনো একটা মুভি যখন বের হয়, ঠিক আছে, তার আগে কি আছে? ট্রেলার আছে। ট্রেলারতে আমরা কি বুঝতে পারি যে মুভিটা কি হতে পারে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে কি প্রস্তাবনা বা প্রিমেম্বর। তাহলে যদি বলা হয় প্রস্তাব, এক কথা যদি বলি প্রস্তাবনা জিনিসটা কি, আমাদের সংবিধানের ছোট্ট একটা কি ভূমিকা। এটা হচ্ছে আমাদের কি প্রস্তাবনা। ঠিক আছে? এই প্রস্তাবনাকে কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। কাকে বলা হয়? প্রস্তাবনাকে। যেমন আরো অনেকজনই প্রস্তাবনাকে অনেক কিছু বলেছে, যেমন আর্নেস্ট বার্কার বলেছে কি অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে? তারপরে হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে, আর ঠাকুরদাস বরগাঁ। ঠিক আছে? এগুলো আমাদের একটু করে জানতে হবে। প্রস্তাবনা জিনিসটা কি সেটা কি বুঝতে পারলি না? যেমন আমরা যখনই প্রস্তাবনা আমাদের সংবিধানের বইটা খুলবো, ঠিক আছে, ফার্স্ট পেজে যেটা লেখা থাকবে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। শুধু প্রস্তাবনা আমাদের সংবিধানই নয়, যদি আমরা যে কোনো সরকারি বই খুলি তাহলে ফার্স্ট পেজে দেখবি ভূমিকা বলে একটা জিনিস লেখা থাকবে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। যে কোনো বই সরকারি বইগুলো দেখবি লেখা থাকে, ওটা হচ্ছে আমাদের কি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ঠিক আছে? প্রস্তাবনা জিনিস তাহলে কি কি আছে? আমাদের প্রস্তাবনা জিনিসে 6টা মূল জিনিস লেখা আছে। ঠিক আছে? কি লেখা আছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতান্ত্রিক। কি বললাম? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এগুলো আমাদের জানতে হবে। তাহলে কি কি বললাম? সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক। তিন নম্বরে কি? ধর্মনিরপেক্ষ। তারপরে চার নম্বরে কি? গণতন্ত্র। এটা হচ্ছে প্রজাতন্ত্র। সমাজ গণতন্ত্র, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র। ছয় নম্বর হচ্ছে আমাদের সংহতি। ধর্মনিরপেক্ষ, রাজনিরপেক্ষ আমি লোকসভা পাঠাতো বই আছে কোথায়? বই আনি কোনো বই নেই, এমনি বইগুলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, প্রজাতন্ত্র এবং সংহতি। কি বললাম? সংহতি। সার্বভৌম কথা অর্থ হচ্ছে স্বাধীন। সার্বভৌম কথা অর্থ কি? স্বাধীন।
স্বাধীন দুই ধরনের হয়। স্বাধীন কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বহির্ভাবে। এটা কি? অভ্যন্তরীণ, একটা হচ্ছে কি বহির্ভাবে। অভ্যন্তরীণ হচ্ছে ভিতরে, আর বহির্ভাবে হচ্ছে বাইরের দিক থেকে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক বলতে পারি, ঠিক আছে? কি কি? অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কেমন আর বাহ্যিক মানে কেমন? বাহ্যিক মানে হচ্ছে যে আমাদের 1947 সালে আমরা কি হয়ে যাই? স্বাধীন হয়ে যাই। এটা কি হিসেবে স্বাধীন হয়? এটা বাহ্যিক ভাবে, মানে বাইরের দিক থেকে কি হয়ে গেলাম? স্বাধীন হয়ে গেলাম। মানে আমাদের ভারত সম্পূর্ণভাবে কি হয়ে গেল? স্বাধীন হয়ে গেল, ঠিক আছে? এবং অভ্যন্তরীণ মানে কি হচ্ছে, এই যে আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারি তো, না পারি না? সমস্ত কিছু করতে পারি, চলাফেরা করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, যা ইচ্ছে সবকিছু করতে পারছি। এটা হচ্ছে আমাদের কি? অভ্যন্তরীণ ভাবে। বাহ্যিক মানে হচ্ছে যে আমাদের দেশকে বা যে কোনো দেশকে অন্য কোনো দেশ কি করবে না? ক্যাপচার করে রাখবে না। এটা হচ্ছে আমাদের কি? বাইরের বা বাহ্যিক বলতে পারি, ঠিক আছে? আর অভ্যন্তরীণ মানে হচ্ছে কি, যে সেই দেশের মানুষগুলো কি সম্পূর্ণই স্বাধীন, তারা সবকিছু নিজের মতো করেই কি সব কাজ করতে পারবে। এটাকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ স্বাধীন, ঠিক আছে? তাহলে সার্বভৌম কথা অর্থ কি? স্বাধীন। সার্বভৌম কথা অর্থ কি? স্বাধীন। স্বাধীন তাহলে কত ধরনের হচ্ছে আমাদের? দুই ধরনের। একটা হচ্ছে বহির্ভাবে, আর একটা হচ্ছে অন্তর্ভাবে। যেমন সাধারণভাবে নিই যে ছেলেগুলো সম্পূর্ণভাবে কি স্বাধীন, কিন্তু মেয়েগুলো বলতে গেলে কি সম্পূর্ণভাবে কি স্বাধীন? স্বাধীন না। তাদের যে কোনো কাজ করতে গেলে কি করতে হয়? বাইরে থেকে কি করতে হয়? পারমিশন নিতে হয়। এটা হলো অন্তর্ভাবে, ওরা কি স্বাধীন না। কিন্তু এমনি নরমালি আমাদের কি সবাই স্বাধীন, ঠিক আছে? তারপর হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক মানে হচ্ছে যে আমাদের সমাজকে কল্যাণ করা, ঠিক আছে? সমাজের কল্যাণ এবং মানুষকে কি করতে হবে? এগিয়ে দিতে হবে। আমাদের যে দরিদ্র, আগে যখন স্বাধীন হয়, দেশে যখন স্বাধীন হয় তখন কি ছিল? প্রচুর পরিমাণে কি ছিল? দরিদ্র ছিল, ঠিক আছে? খেতে পারতো না, অনেক কিছু সমস্যা হতো। তো সেটাকে দূর করাই কি ছিল এর মূল লক্ষ্য ছিল কার? সমাজতান্ত্রিক মানে। একটা হচ্ছে জনকল্যাণ, একটা হচ্ছে কি দারিদ্র দূরীকরণ। সমাজতান্ত্রিক মানে উস্তালি, এটা কি? একটা হচ্ছে দারিদ্র দূরীকরণ, আর একটা হচ্ছে কি কল্যাণ করা। তাহলে কি যে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে আমাদের ভারতের নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না। এখানে যে কোনো ধর্মের মানুষ কি করতে পারে? বসবাস করতে পারে। তাহলে যে কোনো ধর্ম কি করতে পারে? পালন করতে পারে। এটা হচ্ছে আমাদের কি ধর্ম নিরপেক্ষ। যদি বলে যে আমাদের ভারতে নির্দিষ্ট কোনো ধর্ম আছে না নেই? নেই। যদি বলে পাকিস্তানে নির্দিষ্ট কোনো ধর্ম আছে না নেই? আছে। যেমন ওরা কি মুসলিম কান্ট্রি। আর এটাই পার্থক্য। যদি আমরা ওদের প্রিমিয়ারে দেখি, ওদের এই জিনিসটা থাকবে না, ধর্ম নিরপেক্ষ জিনিসটা থাকবে না। ওদের থাকবে কি মুসলিম কান্ট্রি লেখা থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের ধর্ম নিরপেক্ষ। তো ধর্ম নিরপেক্ষ কথা অর্থ কি হচ্ছে? আমাদের দেশে নির্দিষ্ট কোনো কি থাকবে না? ধর্ম থাকবে না, ঠিক আছে? যে হিন্দু বলে কাউকে বেশি সাপোর্ট করবে বা মুসলিম বলে কাউকে ঘৃণা করবে, এরকম কিছু করতে পারবে না। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, ঠিক আছে? আবার গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে যে আমাদের দেশকে চালনা করা। দেশকে কি করা? চালনা করা। কার দ্বারা চালনা হবে? একটা সরকারের দ্বারা চালনা হবে, ঠিক আছে? আবার সেই সরকারটা কার দ্বারা তৈরি হবে? জনগণের দ্বারা তৈরি হবে। কার দ্বারা? জনগণের দ্বারা। আমাদের ভারতবাসী কি করবে? তাকে ভোটের মাধ্যমে কি করবে? নির্বাচন করবে। কি করবে? নির্বাচন করবে। এটা হচ্ছে আমাদের কি গণতন্ত্র। এই কারণে আমাদের দেশকে কি বলা হয়? গণতন্ত্র। কারণ আমাদের যে সরকার, সেটা আমাদের কিসের দ্বারা হয়? ভোটের মাধ্যমে হয়। কিসের দ্বারা হয়? ভোটের মাধ্যমে হয়। এবার কি আছে? প্রজাতন্ত্র। গণতন্ত্র আর প্রজাতন্ত্র জিনিসটা সেম, কিন্তু একটা কি চেঞ্জ, যে আমাদের যেটা সরকার হবে সেটা গণতন্ত্রের ক্ষেত্রে এটা বলা হয়নি যে সেটা কি বংশ পরস্পরায় চলবে না কারণ নির্বাচিত হবে, এরকম কিছু বলা হয়নি। আর এখানে প্রজাতন্ত্র মানে বলা হয়েছে কি, যে আমাদের সরকার সেটা কি হবে না? বংশ পরস্পরায় চলবে না। যেমন রাজারা কি হয়? রাজার ছেলে রাজাই হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের চলবে না। এটাই বলা হচ্ছে কথায় প্রজাতন্ত্র। আর সংহতি মানে হচ্ছে আমরা ভারতবর্ষে সবাই কি, সবাই আমরা ভারতের সন্তান, সবাই মিলেমিশে থাকবো, ঐক্যবদ্ধভাবে থাকবো। এটাই হচ্ছে সংহতি কথার অর্থ। আমাদের কিভাবে দেয়? সার্বভৌম কথা অর্থ কি? সমাজতান্ত্রিক কথা অর্থ কি? ধর্মনিরপেক্ষ কথা অর্থ কি? গণতন্ত্র কথা অর্থ কি? প্রজাতন্ত্র। এটা সব মানেগুলো চাই যে কোনটার অর্থ কি বোঝায়, ঠিক আছে? এর মধ্যে জানতে হবে যখন আমাদের প্রথম পর্যায়ে ছিল, ঠিক আছে? প্রথম পর্যায়ে কিন্তু আমাদের তিনটা ছিল। প্রস্তাবনার মধ্যে কটা শব্দ ছিল? তিনটি ছিল প্রথমে। আর পরবর্তীতে কটা হয়েছিল? পরবর্তীকালে এই তিনটা অ্যাড করা হয়েছিল। পরবর্তীকালে কটা অ্যাড করা হয়েছিল? এই তিনটা অ্যাড করা হয়েছিল। কি কি তাহলে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি। কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি। এটা আছে যে কবে মানে সংশোধন করা হয়েছিল? 1949
1976 সালে 42তম সংবিধান সংশোধনী, ঠিক আছে? কততম সংশোধনী? 42তম সংশোধনী 1900 কত সালে? 76 সালে। এটা ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে? সালটা আর সংশোধনটা এখানে বলে দেয় যে কোন কোন সংবিধান সংশোধনের মধ্যে শব্দটা 1976 সালে যোগ হয়েছিল, আর কোনটা আমাদের সংবিধান যখন তৈরি হলো তখন তিনটা প্রস্তাবনার মধ্যে ছিল কোনটা কোনটা জিনিস? সার্বভৌম, প্রজাতন্ত্র আর গণতন্ত্র। কি কি ছিল? সার্বভৌম, গণতন্ত্র আর প্রজাতন্ত্র, ঠিক আছে? বুঝতে পারলি না পারলি না? আর এই প্রিমেম্বার বা প্রস্তাবনাটা কে তৈরি করেছিল? জওহরলাল নেহেরু। কে তৈরি করেছিল? জওহরলাল নেহেরু। কত সালে? 1949 সালে। যদি বলে প্রস্তাবনা তাহলে কে তৈরি করেছে বা কার থেকে এটা ছিল, উদ্ভব হয়েছিল? জওহরলাল নেহেরু। কত সালে? 1949 সালে। প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনা হয়েছে আমেরিকা থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। আর প্রস্তাবনার যে ভাষাটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল? অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনাটা কার দ্বারা তৈরি হয়েছিল? কত সালে তৈরি হয়েছিল? 1950। মূল প্রস্তাবনায় কটি শব্দ ছিল? তিনটি। কি কি ছিল? সার্বভৌম, গণতন্ত্র, প্রজাতন্ত্র। 1976 সাল 42তম সংবিধান সংশোধনী। 1976 সাল 42তম সংবিধান। 1949 সালে। কত সালে? 1949 সালে। প্রস্তাবনা জিনিসটা কি ছিল বুঝতে পারলি? আর কোনো ডাউট আছে? জিনিসটা বুঝতে পারলি কিনা যে জিনিসটা কি? প্রস্তাবনা জিনিসটা কি? প্রস্তাবনা জিনিসটা হচ্ছে এটাই যে একটা কোনো যদি বই থাকে, সে বইয়ের ফার্স্ট পেজ হচ্ছে আমাদের কি? প্রস্তাবনা। যে আমাদের সংবিধানের যেটা বই সেটার ফার্স্ট পেজ কি? প্রস্তাবনা। প্রস্তাবনায় কি বলা হয়েছে যে আমাদের বইটার ভিতরে কি কি লেখা থাকতে পারে, ঠিক আছে? যে ভারতের সংবিধান কি কি হতে পারে একটা হালকা আইডিয়া, এটা হচ্ছে আমাদের কি? প্রস্তাবনা, ঠিক আছে? প্রস্তাবনায় কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। আর এখানে প্রশ্ন আছে যে ভারতীয় সংবিধান আজ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? একবার করা হয়েছে। কতবার করা হয়েছে? একবার করা হয়েছে। কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধন। এবার ব্যাপারটা কি হচ্ছে, যেখানে একটা ডিবেট আছে হালকা করে, যে প্রস্তাবনা কখনো কিন্তু কোনো সরকার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? কেন চেঞ্জ করতে পারবে না? যে প্রথম হয়েছিল 1963 সালের দিকে। কত সালের দিকে? 1963 সালের দিকে। এগুলো হালকা মাঝে মধ্যে কি হয়? কেস হয়। যেগুলো আমাদের এই জিনিসগুলো আছে কি হয়ে যায়? কেস হয়। বড় বড় উকিল বা কেউ কেস করে যে ব্যাপারটা ওর ভালো লাগলো না, তো ওই ভালোভাবে জানার জন্য বা এটাকে চেঞ্জ করার জন্য কিছু কিছু কেস করে, ঠিক আছে? 1963 সালের দিকে একটা কেস হয়েছিল, ওইখানে তারপরে সুপ্রিম কোর্টে এগুলো কেস হয়, ঠিক আছে? ওখানে কেস হলো, তো সুপ্রিম কোর্ট রায় দিল কি যে আমাদের যেটা প্রস্তাবনা আছে, প্রস্তাবনাটা ভারতীয় সংবিধানের অংশ নয়। সেটা যদি মনে করে যে কোনো সরকার চেঞ্জ করব, চেঞ্জ করতে পারে। এর প্রথমে কি বলা হয়েছিল যে প্রস্তাবনাটা আমাদের সংবিধানের মূল অংশ নয়, কিন্তু পরবর্তীকালে 1973 সালে আবার একটা কেস গেল, ঠিক আছে? কত সালে? 1973 সালে। ওখানে কি রায় দেওয়া হলো যে আমাদের যেটা প্রস্তাবনা আছে এটা আমাদের ভারতীয় সংবিধানের কি একটা অংশ, ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নয়। এটা প্রশ্ন আছে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ হয় না হয় না? এটা কি হবে? এর একটা ভারতীয় সংবিধানের কি? অবিচ্ছেদ্য অংশ। ওখানে আরো একটা কি বলা হয়েছিল, যে কোনো যদি সরকার আসে বা কেউ যদি মনে করে যে আমাদের প্রস্তাবনাকে চেঞ্জ করবে, ঠিক আছে, এটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এর কি চেঞ্জ হবে না? মূল কাঠামোটা চেঞ্জ করতে পারবে না। অন্য কিছু অ্যাড করলে করতে পারে, কিন্তু মূল কাঠামোটা কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। কিন্তু একটা এখানে একটা টুইস্ট আছে হালকা, যে ভারতীয় প্রস্তাবনা যে আছে এই প্রস্তাবনার মূল যে কাঠামোটা কি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত নিজেও জানে না। আমি নিজেও এটা বলিনি যে ভারতীয় প্রস্তাবনার মূল অংশগুলো কি কি। তো তখন বলা যায় তাহলে কি হবে বুঝবো যে কোনটা মূল কাঠামো? তো বলছে পরবর্তীকালে কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, তাহলে আবার সুপ্রিম কোর্ট কি করবে? এটা আলোচনা করবে, তখন ওরা বলতে পারবে যে কোনটা মূল কাঠামো হয় না হয় না, ঠিক আছে? বুঝতে পারলি না পারলি না? তাহলে আমাদের ভারতীয় সংবিধানের অংশ হয় না হয় না? এটা হয়, অবিচ্ছেদ্য অংশ নয়, মানে আলাদা নয় সংবিধান থেকে। এটা কি আলাদা নয়, এটা আলাদা করা যাবে না। প্রস্তাবনার মূল কাঠামো কখনো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? ক্লিয়ার হলো?
কার দ্বারা এসেছিল? নেহেরু। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ আমেরিকা। প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। এর ভাষাটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। এটা তৈরি করেছিল কে? নেহেরু। প্রথমে কটা ছিল? পরবর্তীকালে কটা আবার অ্যাড হয়েছিল? তিনটা অ্যাড হয়েছিল। কত নম্বর সংবিধান সংশোধনী? কত নম্বর কত সালে? 76 ঠিক আছে, প্রস্তাবনার মধ্যে আর কিছু নেই। ঠিক আছে, তো প্রস্তাবনার মধ্যে কি কি শব্দ পেলাম আমরা? সার্বভৌম, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, প্রজাতন্ত্র, আমরা কনফিউশন যে গণতন্ত্র ছিল না স্বাধীনতন্ত্র ছিল যাবে অবশ্য নাই গুগল সাধারণতন্ত্র সাধারণতন্ত্র না? আছে এখানে ওইটা গুগলে লেখা হয় না। ওটা কি হবে? সাধারণতন্ত্র হবে। ঠিক আছে, কি হবে? সাধারণতন্ত্র মানে যেটা প্রজাতন্ত্র বললাম ওই জিনিসটা হচ্ছে কি সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র কি হবে না যে আমাদের যেগুলো নেতা মন্ত্রীগুলো হচ্ছে ওরা কি হবে না বংশ পরস্পরায় হবে না, এটাই হচ্ছে আমাদের কি সাধারণতন্ত্র। ওখানেও ভোট দেওয়া নির্বাচিত হবে, সবই হবে, কিন্তু গণতন্ত্র আর সাধারণতন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে ওটাই। ঠিক আছে, সার্বভৌম কথা অর্থ কি? স্বাধীন। সমাজতান্ত্রিক কথা অর্থ কি? সমাজের জনকল্যাণ ও দায়িত্ব। ধর্ম নিরপেক্ষ কথা অর্থ কি? কোনো ধর্ম এখানে আমাদের দেশের নির্দিষ্ট কোনো নিজের কোনো ধর্ম থাকবে না। ঠিক আছে, সংহতি কথা অর্থ কি? সবাই মিলে হ্যাঁ, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকা, সবাই আমাদের কি আমরা ভারতের সন্তান, এটা হচ্ছে আমাদের কি সংহতি। এই যে পরবর্তীগুলো তিনটে অ্যাড হয়েছিল, এটা কোথা থেকে হয়েছিল? ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল। কোথা থেকে নেওয়া হয়েছিল? ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, হয়ে গেল প্রস্তাবনা। এগুলো পড়তে হবে তোকে নিজে গিয়ে, কিন্তু সময় নাই সেখানে তাড়াতাড়ি পড়তে হবে। আর কি আছে? মৌলিক কর্তব্য আর ডিপিএসপি টা বলবো। ঠিক আছে, এই দেখ ডিপিএসপি ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দা স্টেট পলিসি। কি বললাম? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দা স্টেট পলিসি। আর এটাকে বাংলায় কি বলা হয়? নির্দেশমূলক নীতি। ঠিক আছে, কি বলা হয়? নির্দেশমূলক নীতি। এর আগে আমি কি বলেছিলাম? ফান্ডামেন্টাল রাইটস। কি বলেছিলাম? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো এটা আর এটার মধ্যে বেশি পার্থক্য নেই, হালকা একটা পার্থক্য আছে। ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক কি অধিকার, এটা হচ্ছে ডিপিএসপি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? কয়েকটা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, আর এখানে কি বলা হয়েছে? কয়েকটা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। ঠিক আছে, এটাও কার জন্য লাভজনক? আমাদের ভারতের নাগরিকদের জন্য। ওটাও কার জন্য লাভজনক? আমাদের ভারতীয় নাগরিকদের জন্য। কিন্তু এই দুটোর মধ্যে একটাই পার্থক্য, যে আমরা যদি কেউ ভারতীয়রা মৌলিক অধিকার না পাই তাহলে আমরা কি করতে পারি? সেটা কেস করতে হবে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কিন্তু যদি আমরা ডিপিএসপির মধ্যে যে সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়েছে সেগুলো যদি কেউ না পায়, আমরা কিন্তু সরকারকে দায়ী করতে পারবো না বা কোনো কেস করতে পারবো না। এটাই পার্থক্য। ঠিক আছে, বুঝতে পারলি না? পারলি না? কি বললাম? মৌলিক অধিকার যদি কেউ না পায় তাহলে কি করতে হবে? কেস করতে হবে। কোথায় কেস করতে পারে? সুপ্রিম কোর্ট হোক বা হাই কোর্ট। সুপ্রিম কোর্ট কেস করতে গেলে কত নম্বর আর্টিকেলে? 32 নম্বর আর্টিকেলে। হাই কোর্টে কেস করতে গেলে কত নম্বর আর্টিকেলে? 226 নম্বর আর্টিকেলে। হারেন 16 দা কনস্টিটিউশন কত নম্বর আর্টিকেলকে বলা হয়? 32 নম্বর। কি কারণে বলা হয়? কারণ কি ওখানে কেন মৌলিক অধিকার যদি না পাই তাহলে ওখানে কেস করতে পারবো। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে এটা তাও ইম্পর্টেন্ট না, ওটা কেন হলো না?
মেন হচ্ছে যে সাধারণভাবে আমাদের ছোট মোটো কেস নিয়ে কোনো সুপ্রিম কোর্টে আলোচনা করবে না। যদি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মধ্যে ঝামেলা হলো, কোনো রাজ্যের মধ্যে ঝামেলা হলো, সেন্ট্রাল এবং রাজ্যের মধ্যে ঝামেলা হলো, তবে সুপ্রিম কোর্ট কি করবে, অনেক কেস নিবে। কিন্তু একমাত্র কি মৌলিক অধিকারটা শুধু কেস নিবে কে, সুপ্রিম কোর্ট। এই কারণেই এতটা ইম্পর্টেন্ট 25 নাম্বার আর্টিকেলটা। কে বলেছিল, ডক্টর বি আর আম্বেদকর। তো এটা আমাদের কত নাম্বার পার্টে রয়েছে, এটা না আমাদের পার্ট রয়েছে 4 নাম্বার পার্টে। এটা কত নাম্বার পার্টে ছিল আমাদের, 3 নাম্বার পার্টে। এটা আর্টিকেল কত থেকে কত ছিল, আর্টিকেল ছিল 12 থেকে 35। এটা কত থাকবে, 36 থেকে 51। পার্টের মধ্যে হচ্ছে নাগরিকত্ব, নাগরিক আমাদের ভারতের নাগরিক, এটা নিয়ে আলোচনা করা হয়েছে কত নাম্বার পার্টে, 2 নাম্বার। আর্টিকেল কত থেকে কত, 5 থেকে 11, যে কিভাবে আমরা নাগরিকত্ব পেতে পারি আর কিভাবে আমাদের নাগরিকত্ব যেতে পারে, ঠিক আছে। ওটা বলা আছে কত নাম্বার পার্টে, 2 নাম্বার পার্টে। তাহলে কথা আছি 36 থেকে 51। 36 থেকে 51 সাধারণত মোটামুটি মনে রাখলে কয়েকটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে, এখন মনে রাখা দরকার না তোমরা, ঠিক আছে। এর মধ্যে তাহলে কি কি পাওয়া যায়, এর মধ্যে পাওয়া যায় আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা, ঠিক আছে। কি পাওয়া যায়, যে পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েত থাকবে, এটা কত নাম্বার, তাহলে কিসে আছে, জিপিএসপি তে আছে। এটা কে উদ্ভাবন করেছিল, আমাদের মহাত্মা গান্ধী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পঞ্চায়েত রাজ ধারাটা কার, মহাত্মা গান্ধী। কত নাম্বার আর্টিকেল আছে, আর্টিকেল নাম্বার 40 আছে। কত নাম্বার আর্টিকেলে, 40, ঠিক আছে। তারপরে যেমন আছে যে বেকার ভাতা পায় অনেকজনে, বার্ধক্য ভাতা পায়, পায় তো এগুলো, হ্যাঁ, এগুলোই হচ্ছে আমাদের কি, ডিপিএসপি, নির্দেশমূলক নীতির মধ্যে সুযোগ সুবিধা। তারপরে কারো অসুস্থ যদি হয়ে যায়, স্বাস্থ্যসাথী পাচ্ছে অনেকজনই, অনেক কিছু পাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কি, নির্দেশমূলক নীতির মধ্যে, ঠিক আছে। তারপরে কি, যে পরিবেশ আমাদের কি করতে হবে, পরিবেশকে স্বচ্ছ সুন্দর রাখতে হবে, ঠিক আছে। এগুলো আমাদের কি হচ্ছে নির্দেশমূলক নীতির মধ্যে। তো নির্দেশমূলক নীতির মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট নাই, কিন্তু এটুকু মনে রাখতে হবে, নির্দেশমূলক নীতি কত থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। তাহলে ডিপিএসপি কত নাম্বার পার্টে রয়েছে, 4 নাম্বার পার্টে। কত নাম্বার আর্টিকেল আছে, 36 থেকে 51। কত থেকে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, ঠিক আছে। গান্ধিয়ান আর্টিকেল কাকে, কোনটাকে বলা হয়, 40 নাম্বার। এটা বিভিন্ন প্রশ্ন আছে, গান্ধিয়ান আর্টিকেল কত নম্বরকে বলা হয়, 40 নাম্বার। আর বেকার ভাতা বার্ধক্য ভাতা আছে 41 নাম্বার। এগুলো দরকার নাই, শুধু একটা মনে রাখবে, আর্টিকেল নাম্বার 40 যা আছে এটাই প্রশ্ন দিবে, আর বাকি দিলে বাদ দিবে, কারণ সময় নাই এখন, ঠিক আছে। এটা হলো কি আমাদের ডিপিএসপি। তো ডিপিএসপির মধ্যে কি কি থাকে একটু হলে বুঝতে পারলে, যেমন ধরে নে যে একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে, দুজনেই মাটির কাজ করছে, মানে মাটি গর্ত করছে। তো হিসেবে আমাদের কি করা উচিত, সমান সমান টাকা দেওয়া উচিত। তাহলে ইকুয়াল ওয়ার্ক টু ইকুয়াল পে, মানে হচ্ছে সমান কাজ করলে সমান টাকা দেওয়া হবে, ছেলে হোক বা মেয়ে হোক। এগুলো কথায় বলা হয়েছে, এগুলো আমাদের ডিপিএসপি তে বলা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের কি, ডিপিএসপি। নোটসটা পাঠিয়ে দিলাম। আরেকটা প্রশ্ন আছে এখানে কি, নির্দেশমূলক নীতির আসল উদ্দেশ্য কি ছিল, নির্দেশমূলক নীতির আসল উদ্দেশ্য ছিল কি, কল্যাণকর রাষ্ট্র তৈরি করা, ঠিক আছে। সিমটা জিও করে দিও, ইলাই ভালো না রিচার্জ করব, সিমটা জিও করে দিও, জিও করে আপনারা তো রিচার্জ করবেন,
ওগুলো এরকম সেটি গ্রুপে হবে। গ্রুপে চীনের নতুন ভাইরাসের সংক্রমণ কোভিড-19 মহাবীর 5 বছর পর চীন নতুন করে ছড়িয়ে পড়েছে মেটা ভাইরাস প্রাণে হাতি করে তুই আর কাজ করতে পারবি না, সব কিছু মেরে ঠিক আছে সবাইকে দেখতো নকশাফুল প্রথমে কি আছে নির্দেশগুলো নিতে আছে ঠিক আছে দেখ প্রথমে যখন কত নম্বর আর্টিকেল আছে 36 নম্বর আর্টিকেলে কি দেওয়া আছে 36 নম্বর আর্টিকেল এক নম্বর আর্টিকেল চলে গেছে ও যেমন এটা কি বলা হয় মৌলিক অধিকারের গুণ বলা হয় কি বলা হয় মৌলিক অধিকারের গুণ বলা হয় হ্যাঁ হ্যাঁ যেমন 39 নম্বরে দেখ কি দেওয়া আছে নারী পুরুষের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান মজুরি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ঠিক আছে 40 নম্বর আছে আমাদের পঞ্চায়েতি রাজ ঠিক আছে 21 নম্বর আছে কি আমাদের বেকার ভাতা বার্ধক্য ভাতা অসুস্থ অবস্থা সরকারি সাহায্য 42 নম্বরে কি আছে রাষ্ট্র কাজের শর্তাদি মনোচিত এবং প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ 42 এটা আছে না মাতৃকালীন অবস্থায় কার্য থেকে বিশ্রাম মাতৃ মানে প্রেগনেন্ট তাদেরকে ছাড় দেয় যে অনেকগুলো থাকে ওরা কিছু সমস্ত চিকিৎসকের মধ্যে পড়বে এগুলো সব ডিপিএস এর মধ্যে 45 নম্বরে কি আছে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের যত্ন ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে রাষ্ট্র সচেষ্ট থাকবে যেন আমরা করেছিলাম 21 নম্বর আর্টিকেলে কি করেছিলাম 6 থেকে 14 বছর পর্যন্ত আর এখানে আছে কিন্তু একদম ছোট থেকে 6 বছর পর্যন্ত ঠিক আছে কিন্তু এটা যদি কেউ না পায় এটা নিয়ে কেউ কেস করতে পারবে না ঠিক আছে আর ওখানে যদি কেউ না পায় ওই জিনিসটা তাহলে কি করবে কেস করতে পারবে যেমন আছে আর্থিক যেমন কি পরিবেশ বন্যপ্রাণী সংরক্ষণ কোনো ঐতিহাসিক স্থানকে কি করতে হবে সংসদ মানে ভেঙে দেওয়া যাবে না হ্যাঁ রক্ষা করা তারপরে হচ্ছে 50 নাম্বারটা আমরা ঠিক আছে যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা মানে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট আছে ঠিক আছে আর আমাদের শাসন বিভাগ কি আছে পুলিশ আছে আমাদের শাসন বিভাগ আর বিচার বিভাগ আমাদের কি আছে কোর্ট আছে তো এটা কিন্তু নিজের মতো করে আলাদাভাবে কাজ করতে হবে ওর এই ওকে অর্ডার দিতে হবে না এই আর ওকে অর্ডার দিতে হবে না ঠিক আছে ওটা বলা হয়েছে এগুলো যেগুলো মোটামুটি আমার দাগানো আছে হালকা করে ওগুলো দেখে যাবে আর 40 নাম্বারটা শুধু মনে রাখবে ভালো করে 40টা 50টা ঠিক আছে এবার আছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস কি ফান্ডামেন্টাল ডিউটিস মানে হচ্ছে মৌলিক কর্তব্য এটাকে আমরা কি বললাম মৌলিক একটা অধিকার করেছিলাম এটা হচ্ছে কি মৌলিক কর্তব্য ঠিক আছে মৌলিক অধিকারটা ভোগ করবে কে আমাদের ভারতীয় নাগরিক আর মৌলিক না কি বলে মৌলিক কর্তব্য আমাদের মৌলিক যে অধিকার সেটা ভোগ করবে কে আমাদের ভারতীয় নাগরিক আর যেটা মৌলিক কর্তব্য সেটা কি আমাদের যে ভারতীয় যে আমরা নাগরিক তাদের যে বিশেষ দায়িত্ব আছে সেগুলো কি করতে হবে পালন করতে হবে এটা হচ্ছে আমাদের কি মৌলিক কর্তব্য কটা আছে মৌলিক কর্তব্য হচ্ছে 11টা কটা আছে 11টা ঠিক আছে মৌলিক কর্তব্য আছে আমাদের পার্ট নাম্বার আছে 4 এর এ আর আর্টিকেল নাম্বার আছে 51 এর এ তাহলে পার্ট নাম্বার কত বললাম 4 এর এ আর আর্টিকেল নাম্বার আছে 51 এর এ ঠিক আছে এটা কত থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যটা রাশিয়া থেকে ঠিক আছে কথা নেওয়া হয়েছে রাশিয়া থেকে তাহলে প্রথমে আমাদের মৌলিক কর্তব্য কিন্তু আমাদের 11টা ছিল না কটা ছিল আমাদের 10টা ছিল লাস্ট একটা হয়েছে আরেকটা ওটা কি হয়েছে আমাদের 11টা না সবাইটা তো এরকম কি রে যেমন 6 থেকে 14 বছর বয়সী শিশুকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার সুযোগ সৃষ্টি করা ঠিক আছে এটা কত নাম্বার ইয়েতে আছে
86তম সংবিধান সংশোধনী 2002 সালে এটা অ্যাড করা হয়েছিল, এটা ইম্পর্টেন্ট 11 নাম্বারটা, ঠিক আছে? তুই লাস্ট 11 নাম্বারটা মনে রাখবি, বাকি শুধু একটু কি দেখে রাখবি কটা আছে, কত থেকে নেওয়া হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। কি ছোটা মুই নাই সব এখানে রেখে মানে কি যেমন দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, সংবিধানকে মান্য করতে হবে, সংবিধানের আদর্শ প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি কি করতে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। সেখানে আমরা কি করছি, স্বাধীনতা দিবস পালন করছি, এটা ওটা করছি, এটা কি কারণ আমাদের, যেহেতু আমাদের কি মৌলিক কর্তব্য। যেমন যে সকল 2 নম্বর আছে, যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য সংগ্রামকে অনুপ্রাণিত করেছে তাদেরকে আমাদের কি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাদের বিভিন্ন যে দিবসগুলো হয় সেগুলো কি করতে হবে, পালন করতে হবে, তাদের ভুলে গেলে আমাদের চলবে না। এগুলো হচ্ছে আমাদের কি মৌলিক কর্তব্য। শুধু এইটুকু জেনে রাখবি যে একটু হালকা করে সকলে দেখে নিবি, আর লাস্ট যেটা সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি মৌলিক কর্তব্য। এই আর কি আছে, আর আর্টিকেল তাহলে কত থেকে কত হলো আমাদের 1 থেকে 51 পর্যন্ত কিন্তু হয়ে গেল, ঠিক আছে? আর বাকি আর্টিকেল যেগুলো আছে সবগুলো কিন্তু পড়তে হবে না, আমি যেটা প্রথম পাঠিয়েছিলাম না ওটাতে লেখা আছে যেগুলো পড়তে হবে, দাগানো আছে, দেখে তো একবার প্রথমে যেটা পাঠিয়েছি। যেটা যে আছে সংবিধানের বৈশিষ্ট্য ধারা আছে না, ওটাতে আছে। ওই সবাই দেখে দিয়ে যে সংবিধানের বৈশিষ্ট্য ধারা যে নোটটা আছে ওটাতে আছে, আর্টিকেল গুলো পড়তে হবে, কোনটা কোনটা দাগানো আছে সব। বৈশিষ্ট্য কই বৈশিষ্ট্য এবং ধারা, ইয়েস ঠিক আছে, একটা করে সব দাগানো আছে পর পর। পেজ নাম্বার কত, পেজ নাম্বার কত? পেজ নাম্বার, এটা নতুন বেরিয়ে পেপার পেজ নাম্বার কত আছে, সেখানে দেখো কত নাম্বার আছে। পিডিএফ পয়েন্ট লেখা আছে, দেখ পয়েন্ট। লেখাই আছে PDF আরে এর আগে কাটছে আজকে এটা খুলে নি তো ওখান থেকে কটা 3-4টা পেজ 5টা 11টা পেজ আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজ, 3 নাম্বার ঠিক আছে? 3 নাম্বার পেজে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগানো আছে, সেগুলো পড়লে হয়ে যাবে। যেমন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলো হাউস মনে রাখতে হবে। তারপরে 5 নাম্বারটা 5 থেকে 11টা শুধু মনে রাখতে হবে, 5 থেকে 11 কি আছে, কত নাম্বার পার্টে আছে এটা মনে রাখতে হবে। আর 12 থেকে 25 সবটা লাগবে, ঠিক আছে? তারপরে 36 থেকে 51 যেটা আছে সবটা লাগবে না, খালি 40 নাম্বার মনে রাখবি তাহলে হয়ে যাবে। আর 50 নাম্বার মনে রাখবি মোটামুটি করে। তারপর হচ্ছে 51 নাম্বার এই যেটা মৌলিক কর্তব্য, ঠিক আছে? তারপর হচ্ছে 52 নাম্বার কি আছে, ভারতের রাষ্ট্রপতি থাকবে, এখানে বলা আছে কত নাম্বার আর্টিকেলে, 52 নাম্বার আর্টিকেলে। তারপর এগুলো হালকা করে দেখে রাখবি, 60 নাম্বার 61 নাম্বার 62 নাম্বার কি বলেছে, রাষ্ট্রপতি শপথ গ্রহণ, রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতি 55 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। কোনটা দিয়ে আছে ক্ষমা? 72 নাম্বার আর্টিকেল আছে কি ক্ষমা। ওটা 72 যেগুলো দাগানো আছে সেগুলো দেখছি পড়বে, ঠিক আছে? 76 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল জিনিসটা কি একটু বলে দিই। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের ভারতীয় সরকারের সবচাইতে বড় যেটা সরকারি একজন কেউ থাকবে, সেটা হচ্ছে আমাদের কি অ্যাটর্নি জেনারেল। ভারতের মানে কি বলবো, যেমন আমাদের উকিল থাকে তো, কিন্তু ভারতের পরামর্শ দেওয়ার জন্য, সাংবিধানিক পরামর্শ দেওয়ার জন্য কে থাকে, অ্যাটর্নি জেনারেল থাকে। কত নম্বর আর্টিকেলে, 76 নম্বর আর্টিকেলে, এটা প্রশ্ন আছে, কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল রয়েছে, ঠিক আছে? 76 নম্বর। তারপরে আছে আমাদের চলে গেলাম সংসদ কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল আছে। তো সংসদটা জানিস কি? পার্লামেন্ট, সংসদ, লোকসভা, রাজ্যসভা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সংসদ। রাজ্যসভা উচ্চকক্ষ, হ্যাঁ, আর লোকসভাটা নিম্নকক্ষ। আসন সংখ্যা কটা আছে কোথায়, এগুলো জানতে হবে, কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম, আর কি লাগবে ক্লাস। লোকসভা লাস্ট আছে 368 নাম্বার, 368 পড়লে হয়ে যাবে, যেটা আমাদের সংবিধান সংশোধনী 368 আর্টিকেল নাম্বার। তারপর আছে এমার্জেন্সিটা, লাস্ট পেজে দিকে চলে যায়। এমার্জেন্সিটা আছে কি 52, 53 আর আমার সাইট 52 হচ্ছে
কি যেন 52টা? জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা। আর আরেকটা যে আরেকটা কি আছে? শাসন রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা। আর সাইডে আছে আর্থিক জরুরি অবস্থা। এই দেখ আমি এটা পড়ে দিই, ঠিক আছে, যেটা আমাদের এমার্জেন্সি বা জরুরি অবস্থা। জরুরি অবস্থা, ঠিক আছে। চলো জরুরি অবস্থা কটা আর্টিকেল আছে? 3টা পাবো, ঠিক আছে। 352, 356 আর 360। প্রশ্ন আছে যে আমাদের কেন্দ্রীয় সরকার কটা এমার্জেন্সি জারি করতে পারে? 3 ধরনের এমার্জেন্সি জারি করতে পারে। কি কি করতে পারে? একটা হচ্ছে জাতীয় এমার্জেন্সি, ঠিক আছে, আর একটা হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা, যেটাকে আমরা কি বলি? রাষ্ট্রপতি শাসন জারি। কি বলি? রাষ্ট্রপতি শাসন জারি। এটা কত নম্বর আর্টিকেল? 356 নম্বর। আর 360 নম্বর হচ্ছে কি আমাদের আর্থিক জরুরি অবস্থা। মানে খাবার শেষ হয়ে গেছে, টাকা পয়সা নেই সরকারের, তখন আমাদের এমার্জেন্সি ঘোষণা করে দেবে। তখন আমরা যেভাবে সাধারণভাবে চলাফেরা করছি সেভাবে চলাফেরা করতে পারবো না। এমার্জেন্সি মানে হচ্ছে এটাই যে আমরা যখন স্বাধীনভাবে আছি সেই স্বাধীনতা যেগুলো আমরা কি পাবো না সেগুলো কেড়ে নেবে কি? আমাদের সরকার। এটা হচ্ছে আমাদের কি? এমার্জেন্সি। যদি কোনো প্রশ্ন আছে যে এমার্জেন্সি জারি করে কে? এমার্জেন্সি জারি করে কিন্তু আমাদের রাষ্ট্রপতি। কে জারি করে? রাষ্ট্রপতি। ঠিক আছে। 352 নম্বর ধরে কি হচ্ছে আমাদের জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা। 356 কি আছে? রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা। রাজ্যের জরুরি অবস্থা কি ব্যাপার? আর্থিক জরুরি অবস্থা। আর এটা কি আছে? 360 আছে আমাদের আর্থিক অবস্থা ঘোষণা। আর্থিক, এই কি জাতীয় জরুরি অবস্থা মানে হচ্ছে যে বাইরের কোনো কারণে বা ভিতরের কোনো কারণে, ঠিক আছে, এই দেশের মধ্যে রাজ্যে রাজ্যে ঝামেলা লাগলো বা অন্য কোনো দেশ আমাদেরকে আক্রমণ করছে, সেই সময় কি করতে পারে? আমাদের ভারত সরকার এমার্জেন্সি জারি করতে পারে। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 352 নম্বর ধারায়। আজ পর্যন্ত আমাদের জাতীয় জরুরি অবস্থা 3 বার হয়েছে। কবার হয়েছে? 3 বার হয়েছে। একটা 1962 সালে, 1971 সালে, একটা কত সালে ছিল যেন? 91 কত ছিল? যেটা আমাদের কি রাজ্যের মধ্যে হয়েছিল, পাঞ্জাব রাজ্যে মনে ঝামেলা করেছিল, সেই সময় হয়েছিল একটা জরুরি অবস্থা ঘোষণা। আর 1962 সালে হয়েছিল চীনের সঙ্গে যেটা যুদ্ধ হয়, সেই সময় একটা হয়েছিল। আর একটা হচ্ছে যেটা আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেই সময় এমার্জেন্সি জারি করা হয়েছিল। ঠিক আছে। এটা প্রশ্ন আসবে যে আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? 3বার। ঠিক আছে। আর রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা মানে যেখানে আমাদের প্রতি রাজ্যে কি কি থাকে? একটা হচ্ছে মুখ্যমন্ত্রী থাকে, আর কি থাকে? রাজ্যপাল থাকে। ঠিক আছে। আর সেন্ট্রাল আমাদের কি থাকে? রাষ্ট্রপতি থাকে। তো সেন্ট্রালের সঙ্গে আমাদের কার সম্পর্ক থাকে রাজ্যের মধ্যে? রাজ্যপালের কিন্তু সবচেয়ে বেশি কি থাকে? সম্পর্কটা থাকে। কারণ রাজ্যপালকে নিয়োগ করে কে? আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করে। এবার ধরে কোনো জায়গায় আছে, যেমন আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে ধরি, যে ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদেরকে টিএমসি নেতাকে আমাদের মমতা, এবার কি হচ্ছে? মমতা নিজের মতো করে শাসন করছে। যেগুলো আমাদের নিয়ম আছে, সংবিধানের যেগুলো নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কি করছে না? শাসন করছে না। আর এই খবরটা রাজ্যপাল কি করলো? রাষ্ট্রপতিকে জানিয়ে দিল। তখন রাষ্ট্রপতি কি করবে? ওই রাজ্যটাকে রাষ্ট্রপতি শাসন জারি করে দিল। মানে ওইখানে রাষ্ট্রপতি নিজে শাসন করতে পারে বা রাষ্ট্রপতি কোনো লোক শাসন করবে। এটাকে কি বলা হয়? রাষ্ট্রপতি শাসন জারি। এটাকে কি বলা হচ্ছে? রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা। ঠিক আছে। এর ঠিক মতো ভাবে কি হচ্ছে না? রাজ্য চলাফেরা করতে পারছে না। তাহলে রাজ্যের অবস্থা খুবই খারাপ। খাওয়া দাওয়া ঠিক মতো নেই, কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, চাকরি ঠিক মতো হচ্ছে না, অনেক কিছু হচ্ছে না। তখন কি করতে পারে? রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। আবার 360 নম্বরে কি? আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। দেশের মধ্যে হোক বা রাজ্যের মধ্যে হোক, ঠিক আছে, যেখানে যে খুবই অভাব পড়ে গেছে, টাকা পয়সা হোক বা খাবার হোক, যে কোনো অবস্থা যদি অভাব দেখা দেয়, সেটাকে আমরা কি বলি? আর্থিক জরুরি অবস্থা। এখানে প্রশ্ন আছে যে আর্থিক জরুরি অবস্থা কতবার হয়েছে? আর্থিক জরুরি অবস্থা আজ পর্যন্ত একবারও হয়নি। আর যেটা আমাদের রাজ্যের শাসনতন্ত্র অবস্থা, এটা অনেকবার হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে পাঞ্জাবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি? এমার্জেন্সি। এমার্জেন্সি মূল কারণ হচ্ছে এটাই যে এমার্জেন্সি সময় সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। কত নম্বর আর্টিকেল রয়েছে? 352, 356, 360। ঠিক আছে। আবার রিভিশন করে দিও প্রথম থেকে। প্রথম থেকে চলে, ঠিক আছে। আমরা চলেছি অ্যাক্ট। প্রথম চলেছি অ্যাক্ট। অ্যাক্ট আমরা কি কি পড়েছিলাম? প্রথম ছিলাম 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে। তবে কি পড়েছিলাম? 1813। ঠিক আছে। তবে কত? 1813
33 যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি, ঠিক আছে। তারপরে 1861 1858 সাল, ঠিক আছে। তারপর হচ্ছে 1861, তারপর হচ্ছে 1909, তারপরে কি হচ্ছে 1919, তারপরে কি হচ্ছে 1928, 1934, 1935, 1900 একটা চলে যাচ্ছে 1942, 1946, ঠিক আছে। তারপরে কি আছে 1946 থেকে 49, একটা আছে 1950, আর কি বললাম আজকে নতুন 1951, 1985, তার আগে 76 ছিল না? 1976, 1985, আর একটা কি বলছিলাম 2002, এগুলো করেছিলাম সাল। 1973 করেছি রেগুলেটিং অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল, যে আমাদের ইংরেজ সরকার ছিল সেটা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কি করেছিল, নজরদারি শুরু করেছিল। কোন অ্যাক্টের দ্বারা, 1973 সালের অ্যাক্টের দ্বারা, ঠিক আছে। তারপরে কি হচ্ছে আমাদের 1813 কি হয়েছিল, 1813 হয়েছিল আমাদের যেটা ইংরেজদের একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকারটা কি করেছিল, বিলোপ করেছিল। মানে সেই সময় আগে পর্যন্ত ইংরেজরাই কেবলমাত্র ব্যবসা করছিল, তারপরে কি হলো ওই অ্যাক্টের দ্বারা অন্যান্য বিভিন্ন দেশের বণিকরা কি হয়েছিল, ব্যবসা করছিল। তারপরে 1933 কি হয়েছিল আমাদের, 1933 সালে যেটা আমাদের জেনারেল গভর্নর অফ বেঙ্গল থেকে কি করা হলো, জেনারেল গভর্নর অফ ইন্ডিয়া করা হয়েছিল। কত নাম্বার, 1833। তারপর হচ্ছে 1858 সালে কি ছিল, মহারানীর ঘোষণাপত্র। কি মহারানীর ঘোষণাপত্র, 1 নভেম্বর 1858 সালে। তারপর 1861 সালে কি ছিল, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ, কোথায় কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে কি হয়েছিল, হাইকোর্ট তৈরি হয়েছিল। একটা গেছে ছাড়া 1774 সালে কি হয়েছিল, আমাদের সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। প্রথম সুপ্রিম কোর্ট কত হয়েছিল, 1774 সালে। কত তৈরি হয়েছিল, কলকাতায়। এই প্রধান বিচারপতি কে ছিল, এলিজা ইম্পে। 4 জন বিচারপতি নিয়ে এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তারপর 1861 সালে কি হলো, 3 জায়গায় আমাদের কি তৈরি করা হলো, কোর্ট তৈরি করা হয়েছিল। 1909 সালে কি ছিল আমাদের, যেটা আমরা বলি কি মন্টেগু চেমস ফোর্ট, ঠিক আছে। তারপর 1919 আমাদের রাওলাট আইনে ওখানে পাবো। তারপরে 1928 সালে আমাদের কি হয়েছিল, সাইমন কমিশন এসেছিল। 1934 সালে কি ছিল, এমএন রয় প্রথম সংবিধান রচনার কথা বলেছিল। কে বলেছিল, এমএন রয়। কত সালে, 1934 সালে। 1935 সালে কি ছিল, আমাদের আইএনসি বলেছিল। কে বলেছিল, আইএনসি বলেছিল। কত সালে, 1935 সালে। 1940 সালে একটা কি ছিল, যে আমাদের যেটা অগাস্ট অফার বলা হয়। কি বলা হয়, অগাস্ট অফার। 1940 সালে ইংরেজ সরকার একটা কমিশন পাঠিয়েছিল, ঠিক আছে। কমিশনে কি বলেছিল, যে আমাদের যে সংবিধান তৈরি করা হবে সেটাতে কি দেওয়া হবে, স্বায়ত্তশাসন দেওয়া হবে। কি দেওয়া হবে, স্বায়ত্তশাসন। বুঝলি ব্যাপারটা, স্বায়ত্তশাসন আর পূর্ণ স্বরাজ জিনিসটা কি। স্বায়ত্তশাসন মানে হচ্ছে যে আমাদের সম্পূর্ণরূপে দায়িত্ব কার থাকবে, শাসন করবে কি, ইংরেজ। কিন্তু আমাদের যে ভারতটা আছে সেখানে ছোট ছোট জিনিসগুলো যেমন স্কুল, হাসপাতাল, আরো অনেক কিছু থাকবে, সেগুলো আমাদের পরিচালনা করবে কি, আমাদের ভারতীয়রাই পরিচালনা করবে। এটা হচ্ছে আমাদের কি, স্বায়ত্তশাসন। আর এই জিনিসটা দেওয়ার জন্য কি পাঠিয়েছিল, একটা কমিশন পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল, ইংরেজরা পাঠিয়েছিল। কিন্তু সেই সময় ভারতীয়রা কি বলেছিল, যে আমরা আর স্বায়ত্তশাসন নেব না, আমরা কি চাই, পূর্ণ স্বাধীনতা চাই। আর সেই কারণে ওই অফারটাকে কি করে দিয়েছিল, ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আর ওটাকে কি বলা হয়, অগাস্ট অফার বলা হয়। যদি বলা হয় অগাস্ট অফার কবে এসেছিল, 1940 সালে অগাস্ট মাসে। কবে, 1940 সালে অগাস্ট মাসে। আর আছে 1942 সালে। 1942 সালে সেম জিনিসটা পাঠিয়েছিল, ঠিক আছে। কি পাঠিয়েছিল, যে আমাদের স্বায়ত্তশাসন দেওয়ার জন্য একটা কি কমিশন পাঠিয়েছিল, সেটা কি বলা হয়, ক্রিপস মিশন। কি বলা হয়, ক্রিপস মিশন। সেই কারণে এই ক্রিপস মিশনটাকে মহাত্মা গান্ধী বলেছে কি, পোস্ট ডেটেড চেক। কি বলেছে, পোস্ট ডেটেড চেক মানে হচ্ছে আগের দিনের চেক। যেটা যদি আমরা ব্যাংকে যাই, আগের দিনের চেক, ডেট তারিখ দেওয়া, যদি কোনো একটা চেক নিয়ে আমরা ব্যাংকে টাকা দিতে, টাকা দিবে না। এখানে এটা কে বলেছিল, গান্ধীজি বলেছিল। কাকে বলেছিল, ক্রিপস মিশনকে বলেছিল, পোস্ট ডেটেড চেক, ঠিক আছে। 1946 সালে কি আমাদের ক্যাবিনেট মিশন। কি ক্যাবিনেট মিশন, কয়জন সদস্য ছিল, 3 জন সদস্য ছিল। আর এই আমাদের ক্যাবিনেট মিশনের উপরে নির্ভর করে কি তৈরি করা হয়েছিল, আমাদের ভারতীয়
ভারতীয় সংবিধান রচনার জন্য আমাদের কি তৈরি করা হয়েছিল? গণপরিষদ তৈরি করা হয়েছিল। কি তৈরি করা হয়েছিল? গণপরিষদ। আর সেটা ভুল বলেছিলেন, ওটা 289 হবে 389 হবে সদস্য যেটা ছিল আমাদের, ঠিক আছে? গণপরিষদের সদস্য কতজন ছিল? 300 জন ছিল। প্রথমে এটা ছিল, ঠিক আছে? তারপরে 1947 সালের দিকে 16 জুলাই, কত সালে? 1947 সালের 16 জুলাই আমাদের ইংরেজ সরকার কি বলে, যে পাকিস্তানকে ওদের নিজের রাষ্ট্র দেওয়া হবে, মানে নিজের দেশ করে দেওয়া হবে। আর সেই কারণে কি হলো, যারা গণপরিষদের মধ্যে যে সদস্যগুলো ছিল তারা কি হয়ে গেল, পাকিস্তানের এগুলো বাদ হয়ে গেল। সেখানে পরবর্তীতে কটা করেছিল? 299 জন করে ছিল, ঠিক আছে? তাহলে সংবিধানের কাজ শুরু হলো কবে থেকে? 1946 সাল থেকে 1949 পর্যন্ত। কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। কত টাকা আমাদের লেগেছিল? 64 লক্ষ টাকা লেগেছিল সেই সময়, খরচ হয়েছিল কত? 64 লক্ষ। আর এখানে প্রশ্ন আছে যে আমাদের সংবিধান দেখাশোনার দায়িত্বে কি ছিল, যে কেমন কি কোনটা হবে, ঠিক আছে? দেখাশোনার দায়িত্ব ছিল আমাদের কি? BN রাও। কে ছিল? BN রাও। পূর্ব হচ্ছে বেনিগাল নার্সিং রাও। কি? বেনিগাল নার্সিং রাও, BN রাও, ঠিক আছে? তারপরে আমাদের সংবিধান শেষ হলো কবে? 1949 সালের 26শে নভেম্বর। কার্যকরী কবে হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি। কবে? 1950 সালের 26 জানুয়ারি। আমাদের ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে আমাদের সংবিধানের মধ্যে গণপরিষদের মধ্যে একটা কমিটি তৈরি করেছিল, সেই কমিটির নাম কি ছিল? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। কত সালে তৈরি হয়েছিল? 1947 সালে। কত সালে তৈরি হয়েছিল? 1947 সালে। এই কমিটির সভাপতি কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। কার সভাপতি ছিল? খসড়া কমিটি। আর গণপরিষদের সভাপতি কে ছিল? সচ্চিদানন্দ সিনহা। ফার্স্ট কে ছিল? সচ্চিদানন্দ সিনহা। স্থায়ী কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সামনেটা দেখতে মনে পড়ছে কোনটা কি বললাম? দেখ দেখ সামনে দেখ। 73 কি ছিল? রেগুলেটর অ্যাক্ট। এই অ্যাক্টে তাহলে কি করা হয়েছিল? ব্রিটিশ সরকারের উপরে নজরদারি রেখেছিল কে? সরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নজরদারি রেখেছিল কে? ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার, ঠিক আছে? তারপরে 18তে কি হলো? 18তে এটা আমাদের খ্রিস্টান মিশনারি ধর্ম প্রচার করতে শুরু করলো। তারপরে কি করেছিল? অন্যান্য বণিকরা ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। তারপরে 18তে কি হলো? মহানি ঘোষণা করলো। কারণ 1857 আগে পর্যন্ত শাসন কে করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত তৈরি হয়েছিল? 16 সালের দিকে তৈরি হয়েছিল। আর 16 সালের পরে আমাদের কথা ছিল ভারত ছিল। কিসের কারণে ছিল? ব্যবসা করার কারণে ছিল, ঠিক আছে? তারপরে আমাদের 1861 তে কি হলো? তিনটি হাইকোর্ট হয়েছিল, ঠিক আছে? আবার 1909 সালে কি মন্টেগু চেঞ্জ করা হয়েছিল? 1909 সালে রাওলাট আইন। তারপরে 1928 সালে কি হলো? আমাদের সাইমন কমিশন, ঠিক আছে? 1934 সালে কি হলো? এমএন। 1930 সালে একটা জিনিস হয়েছিল, যেটা কি হয়েছিল? আমাদের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল 1930 সালে 26শে জানুয়ারি। কত সালে? 1930 সালে 26শে জানুয়ারি। এটা কে করেছিল? নেহেরু করেছিল। কেন করেছিল বলেছিলাম, মনে আছে একটু করে? অপমান করেছিল, যেটা নেহেরু রিপোর্ট দিল, রিপোর্টটা কি করে দিল? ক্যান্সেল করে দিয়েছিল। আর সেখানে কি বললো? 1929 সালে লাহোর অধিবেশনে যে আমরা আর স্বায়ত্তশাসন চাই না, আমরা কি চাই? পূর্ণ স্বাধীনতা। এই কারণে এই প্রশ্নটা আসে যে কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা দাবি করেছিল আইএনসি? কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। কত সালে? 1929 সালে। আর 1930 সালে কি হয়েছিল? ওরা স্বাধীনতা দিবস পালন করেছিল, ঠিক আছে? তারপরে 1935 সালে কি করলো? আইএনসি যে বললো যে না, আমাদের দরকার একটা সংবিধান তৈরি করা। কেউ কবে বলেছিল? 1935 সালে। আর সেটা একসেপ্ট করেছিল কবে? ইংরেজ সরকার 1940 সালে। আর সেই কারণে 1940 সালে কি করলো? একটা অফার পাঠিয়েছিল, যেটা কি নামে পরিচিত? অগাস্ট অফার নামে পরিচিত। কি নামে পরিচিত? অগাস্ট অফার নামে পরিচিত। 1942 সালে কি ছিল? ক্রিপস মিশন ছিল। কি ছিল? ক্রিপস মিশন ছিল। 1940 সালে কি ছিল? ক্যাবিনেট মিশন। কত সালে ছিল? 1946 সালে ক্যাবিনেট মিশন ছিল। সংবিধান তৈরি করতে ডেট কবে থেকে কবে ছিল? 1946 সালের 9 ডিসেম্বর থেকে 1949 সালের 26শে নভেম্বর। কবে থেকে কবে? 1946 সালের 9 ডিসেম্বর থেকে 1946 সালের 1949
1950 কত বললাম আমি? 1950 26 নাগরিক কত? 1950 সালে আরেকটা প্রশ্ন আছে যে সংবিধান যে বসেছিল সভাটা কোথায় বসেছিল প্রথম? এটা দিল্লিতে বসেছিল, ঠিক আছে? কোথায় বসেছিল? দিল্লিতে বসেছিল। তারপরে 1951 তে কি হয়েছিল আমাদের ফার্স্ট? এই 1951 তে কি হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ওই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছিল? ভূমি ও রাজস্ব কথা বলা হয়েছিল। কি বলা হয়েছিল? ভূমি ও রাজস্ব। তারপরে আমাদের 52তম সংবিধান সংশোধনের কথা হয়েছিল 1985 সালে। কি ছাড়া গেল? অবশ্যই দেখানো 76 কত সংশোধন হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী। যেখানে কি কি অ্যাড করা হয়েছিল? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, ঠিক আছে? সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। এই ইংরেজিতে বলে কি কি আছে আমাদের? এবার কি বললাম? প্রস্তাবনা। কি বললাম? প্রস্তাবনা। প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান যেটা বই আছে সেটা ফার্স্ট পেজটা হচ্ছে আমাদের কি? প্রস্তাবনা। প্রস্তাবনা কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়, কি অফ দা কনস্টিটিউশন বলা হয়, সোল অফ হার্ট এন্ড সোল অফ দা কনস্টিটিউশন কি বলা হয়? সোল অফ দা কনস্টিটিউশন বলা হয়। কি বলা হয়? সোল অফ দা কনস্টিটিউশন বলা হয়। আর কি বলা হয়? পলিটিক্যাল হরোস্কোপ বলা হয়। কি বলা হয়? পলিটিক্যাল হরোস্কোপ বলা হয়। কাকে বলা হয়? প্রস্তাবনাকেই বলা হয় এই সমস্ত কিছু। তারপরে প্রস্তাবনা গেল। আর কি বললাম? জরুরি অবস্থা যদি বলি, জরুরি অবস্থা আমাদের কটা জরুরি অবস্থা হয়? তিনটা। কি কি হয়? জাতীয় জরুরি অবস্থা হয়, রাজ্যের সাংস্কৃতিক অচল অবস্থা ঘোষণা, এই আমরা যে একটা হচ্ছে জাতীয়, ঠিক আছে, আর একটা হচ্ছে রাজ্যের মধ্যে, আর হচ্ছে আর্থিক অবস্থা। কি কি বললাম? জাতীয়, রাজ্যের মধ্যে একটা, আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। হ্যাঁ, আর্থিক জরুরি অবস্থা কি? 52, 56, 60, 352, 356, 60, ঠিক আছে? ন্যাশনাল এমার্জেন্সি কতবার হয়েছে? 3 বার। আর স্টেট এমার্জেন্সি কবার হয়েছে? স্টেট এমার্জেন্সি রাজ্য অনেকবার হয়েছে। এটা সবচেয়ে বেশিবার আসে, এটাই যে সবচেয়ে বেশিবার কথা হয়েছে পাঞ্জাব, ঠিক আছে? আরটা কি গেল? আমাদের আর্থিক জরুরি অবস্থা আজ পর্যন্ত হয়নি, ঠিক আছে? তারপর বললাম আমরা কি ডিপিএসসি করলাম, বা নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কত নাম্বার পার্টে রয়েছে? 4 নাম্বার পার্টে রয়েছে। কত থেকে কত আর্টিকেল রয়েছে? 36 কত? 36 থেকে 51। কত? 36 থেকে 51। আমার এটা দেখ মনে পড়ছে কিছু? যদি বোরিং লাগে বলবি, ফোন শেষ হয়ে যাবে। বাড়িতে পড়তে হবে মনে যেন না হবে, বাইরে একটু মনটা না বসাই। আমরা কি তো হবে না, মানে ব্যাপারটা বুঝতে পারলি কিনা যেটা পড়ালাম, জিনিসগুলো কি মুক্ত করাটা কিন্তু নিজের কাজ, ঠিক আছে? আর যদি সময় থাকে ওটা আলাদাভাবে করা যায়, মুখস্থ টাইম নিয়ে নিয়ে যায়। একটা করে আমাদের মৌলিক ধরনের অধিকারটা একদিন পড়তে হতো, শিডিউলটা একদিন পড়তে হতো, তবে মনে থাকতো। আর এতগুলো একসঙ্গে একদিন মনে থাকবে না। আমাদের মূল সংবিধানে আর্টিকেল কটা ছিল? হ্যাঁ, হ্যাঁ। অংশ কটা ছিল? তপশিল কটা ছিল? বর্তমানে তপশিলে কি ছিল? রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল, তারপর হচ্ছে এই কি যেন মাইনে তারপর ওদের শপথ গ্রহণ, তারপর এসটি এসসি রাজ্য রাজ্যদের যৌথভাবে কাজ করতে হবে একসাথে। রাজ্য বিধানসভার আসন মনে হ্যাঁ, আসন তারপর এসসি এসটি, আসাম, আসাম, মিজোরাম, ত্রিপুরা, বিশেষ সুযোগ সুবিধা। তারপর একটা আছে কি এটা 5 এ গেল, 6 এ গেল, এটা 7 এ সাথে কেন্দ্র ও রাজ্যের যে অধিকারগুলো ছিল, কে কি কাজ করবে, ওইগুলো ছিল 7 নম্বরে। 8 নম্বরে কি ছিল?
ভাষা। 8 নম্বরে কি ছিল? ভাষা। 9 নাম্বারটা অ্যাড করা হলো কবে? 1951 সালে। কবে অ্যাড করা হলো? 1951। তারপরে কি ছিল? 10 নম্বরে কি ছিল? তারপরে ভূমি দলত্যাগ বিরোধী আইন। 10 নম্বরে কি ছিল? দলত্যাগ বিরোধী আইন। 11 নম্বরে কি ছিল? পঞ্চায়েত। 12 নম্বরে কি ছিল? পৌরসভা। ঠিক আছে, এগুলো এভাবে মনে রাখতে হবে। মৌলিক অধিকার আমরা কি কি পড়েছিলাম? মৌলিক অধিকার কটা আছে আমাদের? 6টা। ঠিক আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তাহলে কি কি পড়েছিলাম? আমাদের সাম্যের অধিকার। 2 নম্বরে কি পড়েছিলাম? স্বাধীনতা। 3 নম্বরে কি পড়েছিলাম? শোষণের বিরুদ্ধে অধিকার। কি পড়েছিলাম? তারপরে 4 নম্বরে কি পড়েছিলাম আমরা? ধর্মীয়। 5 নম্বর কি পড়েছিলাম? শিক্ষা সংস্কৃতি। 6 নম্বরে কি ছিল? শাসনতান্ত্রিক প্রতিবিধান। ঠিক আছে, আর্টিকেল কত থেকে কত ছিল? এটা 14 থেকে 18। এটা কত ছিল আর্টিকেল? 19 থেকে 24। এটা কত ছিল? 23 থেকে 24। এটা কত ছিল? 25 থেকে 28। এটা কত ছিল? 29 থেকে 31 না। এটা কত ছিল? 32 থেকে এর কথা আমাদের সাম্যের অধিকার, 2 নম্বরে স্বাধীনতার অধিকার, 3 নম্বরে আমাদের কি? শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বরে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 নম্বরে কি? শিক্ষা ও সংস্কৃতি, 6 নম্বরে কি? শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার। কত নম্বর আর্টিকেল কত ছিল? 14 থেকে 18। 2 নম্বর কত ছিল? 19 থেকে 22। 3 নম্বর কত ছিল? 23 থেকে 24। তারপর ছিল 25 থেকে 28, তারপর হচ্ছে 29, 30, 31টা বাদ, তারপর হচ্ছে 32 থেকে 35। 31টা বাদ, কারণ কি? সম্পত্তির অধিকারটা ছিল, যেটা বর্তমানে কি আমাদের আইনগত অধিকার। কি অধিকার? আইনগত অধিকার। ঠিক আছে, তারপর আমরা 36 থেকে কথা বললাম 51। কথা বললাম 36 থেকে 51, যেটা আমাদের কি হচ্ছে? ডিপিএসপি। কি হচ্ছে আমাদের এটা? ডিপিএসপি। যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা কি? 40 নম্বর আর্টিকেল আর 50 নম্বর আর্টিকেল। 40 নম্বরে কি ছিল? পঞ্চায়েত রাজ, যেটাকে কি বলা হয়? কি? গান্ধীয়ান আর্টিকেল। ঠিক আছে, আর 50 নম্বরে কি ছিল? শাসন আর বিচার বিভাগ আলাদা। ঠিক আছে, শাসন আর বিচার বিভাগ কি আলাদা। কত নম্বর আর্টিকেল হয়েছে? 50 নম্বর আর্টিকেল হয়েছে। আর আর্টিকেল কি বললাম? একটা ইম্পর্টেন্ট আর্টিকেল 368 নম্বর আর্টিকেল। কত নম্বর? 368 নম্বর আর্টিকেল কি বলেছিল? সংবিধান সংশোধন করার যে পদ্ধতিটা। কত নম্বর আর্টিকেল? 368 নম্বর আর্টিকেল। সংবিধান সংশোধন পদ্ধতিটা নেওয়া হয়েছিল কোথা থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে। কোথা থেকে নেওয়া হয়েছিল? দক্ষিণ আফ্রিকা থেকে। আর এটা হচ্ছে 76তম আর্টিকেল। কত নম্বর আর্টিকেল? 76তম আর্টিকেল। 76তম আর্টিকেলে কি আছে আমাদের? এজি। ঠিক আছে, কি আছে? এজি বা অ্যাটর্নি জেনারেল। এজি বা কি? অ্যাটর্নি জেনারেল। আর এটা কি আছে? 72 নম্বর আর্টিকেল। ঠিক আছে, 72 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? যেটা ধরে যে রাষ্ট্রপতি সম্বন্ধে বলা হয়েছে। কেমন বলা হয়েছে? যে কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ড কি দেওয়া হলো, সুপ্রিম কোর্ট কি রায় দিল যে একটা ব্যক্তির কি করা হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক আছে, এবার রাষ্ট্রপতি যদি মনে করে যে না, ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, মৃত্যুদণ্ডের বদলে অন্য কিছু করা হবে, তাহলে একমাত্র কে সেটা পারে করতে? রাষ্ট্রপতি পারে। ঠিক আছে, রাষ্ট্রপতি বিশেষ সুবিধা কারণে, কিন্তু আজ পর্যন্ত এটা করেনি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 148 নম্বর ধারা। কত নম্বর? 148 নম্বর। এখানে কি হয়েছে? ক্যাগ রয়েছে। কি হয়েছে? ক্যাগ রয়েছে। ক্যাগ কি হলো? কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কি? কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এর মানে হচ্ছে আমাদের ভারত সরকারের হিসাবপাতির খরচ যে যত কিছু আছে সেটা কার কাছে থাকে? ক্যাগের কাছে থাকে। কার কাছে থাকে? ক্যাগের কাছে থাকে। আর ভারতীয় সরকারের উকিলকে এজি বা অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে,
আর এটা কি বললাম 368 কি ছিল ভারতীয় সংবিধান সংশোধনী। আগে প্রশ্ন আছে যে উপরাষ্ট্রপতি, ঠিক আছে, উপরাষ্ট্রপতি তার নিজের পদাধিকার বলে যে ও যে পদ একজন উপরাষ্ট্রপতি হলো, এই কারণে কি আমাদের যেটা রাজ্যসভা রয়েছে সেটা সভাপতি কে হয়? উপরাষ্ট্রপতি হয়। আর আমাদের যেটা লোকসভার সভাপতি কে হয়? স্পিকার হয়। কে হয়? স্পিকার। স্পিকার কে রয়েছে বর্তমানে? ওম বিড়লা। কে আছে? ওম বিড়লা। উপরাষ্ট্রপতি কে আছে? জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় ও এক ইয়ে ছিল আমাদের রাজ্যপাল ছিল, জগদীপ ধনখড় ইয়ে হয়েছে। আর এর কারণে ছিল রামনাথ কোবিন্দ। তাহলে রাজ্যসভা যেটা রয়েছে, রাজ্যসভার সভাপতি কে? উপরাষ্ট্রপতি। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ঠিক আছে। আর এগুলো যদি কেউ আর্টিকেল মনে করে না, আর্টিকেল আমি এইভাবে মনে রাখতে পারবো না সবগুলোই, তাহলে এইভাবে মনে রাখবি। আর কিছু কিছু যেগুলো আর্টিকেল মনে রাখতে হবে, যেমন 16, 17 নম্বর আর্টিকেল, ঠিক আছে। 16 নম্বরে কি রয়েছে? 16 নম্বর চাকরির ক্ষেত্রে 17 নম্বরে কি রয়েছে? অস্পষ্টতা দূরীকরণ, ঠিক আছে। যেমন 21 নম্বরটা মনে রাখতে হবে আমাদের। 21 নম্বরে কি বলেছে? 21 এর ইয়েতে 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের কি করতে হবে? অবৈতনিক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। কত সালে এটা ছিল? 2002 সালে। কত নম্বর সংবিধান সংশোধনী? 86তম সংবিধান সংশোধনী। ইম্পর্টেন্ট গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। 14 ছিল না? হ্যাঁ, 14 নম্বর ইয়ে। সাম্যের অধিকার। সাম্যের অধিকার মানে আইনের দৃষ্টিতে সবাই সমান। আর ইয়ে ছিল যে মানে বাক্সায়িত না, এই ছোট ছেলে মেয়েরা যে কাজের ওটা ছিল আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার। এটা কত নম্বর আর্টিকেল ছিল? শোষণের বিরুদ্ধে অধিকারটা কত ছিল আমাদের? 23, 24। ঠিক আছে। পার্লামেন্টটা কি বুঝাবো? আর তো ক্লাস নাই কিছু, তুই বাড়ি যাবি? আমার থাকতে বলেছে নাকি স্যার? আবার পার্লামেন্টটা বুঝে যাবে। ঠিক আছে, হালকা বুঝে দিচ্ছি। হ্যাঁ, প্লাস করে দেয় না। প্লাস দরকার নাই, থাক, মজা লাগছে না। এই দেখ বিধানসভাটা কি হবে? বলছি পরে। এই দেখ আমাদের কি পার্লামেন্ট বা সংসদ, তাহলে পার্লামেন্ট বা সংসদ জিনিসটা কি? আমাদের দেশের নিয়ম কানুন তৈরি করার যে জায়গাটা, যারা নিয়ম কানুন তৈরি করবে সেটা হচ্ছে আমাদের কি? সংসদ বা পার্লামেন্ট, ঠিক আছে। সংসদ বা পার্লামেন্ট। সংসদ বা পার্লামেন্ট জিনিসটা কি? যেখানে আমাদের দেশে যত কিছু নিয়ম কানুন তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? সংসদ বা পার্লামেন্ট। এই যে যতগুলো অ্যাক্ট গুলো আসছে নতুন নতুন কিছু বাদ করা হচ্ছে, ঠিক আছে, কখন কি করা হবে সমস্ত কিছু কোথায় করা হয়? আমাদের সংসদে করা হয়। এবার সংসদটা আছে কোথায়? এটা আছে সেন্ট্রালে। কোথায় আছে? সেন্ট্রালে, ঠিক আছে। তাহলে সংসদ কোথায় আছে? সেন্ট্রালে। যেগুলো সংসদের অংশ কটা? 3টা অংশ, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে আমাদের রাজ্যসভা, একটা হচ্ছে রাষ্ট্রপতি, একটা হচ্ছে লোকসভা। মেইনলি আমরা পড়বো কি কি নিয়ে? রাজ্যসভা আর লোকসভা নিয়ে। রাষ্ট্রপতি সবাই জানে, কিন্তু এখানে একটা প্রশ্ন দেয় যে আমাদের সংসদ তৈরি হয়েছে কি কি নিয়ে? রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, না সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দিবে? এবার তখন বলতে হবে আমাদের কিন্তু রাষ্ট্রপতি নিয়েও তৈরি হয়, ঠিক আছে। তিনটা দিয়ে টোটাল সংসদ তৈরি হয়েছে। তিনটা মিলে কি ধরে আমাদের ভারতীয় সংসদ তৈরি হয়। আর রাষ্ট্রপতি আমাদের ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। এটাকে বলা হয় উচ্চ কক্ষ। এটাকে কি বলা হয়? উচ্চ কক্ষ। রাজ্যসভাটা কিন্তু বিধানসভা বলে না,
এটা হচ্ছে আমাদের কিসে বললাম সেন্ট্রালের কথা বললাম সেন্ট্রাল, ঠিক আছে। এবার যদি আমরা বলি রাজ্যের মধ্যে, এই দেখ রাজ্যের মধ্যে যখন করবো সেটা হচ্ছে আমাদের কি বিধানসভা আর বিধান পরিষদ। রাজ্যসভার মধ্যে রাজ্যের মধ্যে থাকে বিধান সভা আর হচ্ছে ও আচ্ছা, ওটা বিধান রাজ্যের ভাগ। পরিষদ। আচ্ছা যদি দিয়ে দেয় বিধানসভাটা উচ্চকক্ষ হ্যাঁ। না ধরছো বিধানসভা দিল আর ঠিক আছে লোকসভা দিল, তো কোনটাকে উচ্চকক্ষ বলবো? বিধানসভা আর রাজ্যসভার মধ্যে, হ্যাঁ লোকসভা রাজ্যসভার মধ্যে হ্যাঁ। এদের মধ্যে দিবে। ও দুটো বিধানসভা দিতে না বিধানসভা হচ্ছে রাজ্যের ব্যাপার আর লোকসভা রাজ্যসভা কথার ব্যাপার সেন্ট্রালের ব্যাপার, ঠিক আছে। যেটা আমরা কি বলি এমপি বলি, কি বলি এমপি বলি। রাজ্যসভার সদস্যকেও এমপি বলা হয়, লোকসভার সদস্যকে কি বলা হয় এমপি বলা হয়, ঠিক আছে। তাহলে আর আমাদের যে রাজ্য বিধানসভা সদস্য কি বলা হয় এমএলএ বলা হয়, কি বলা হয় এমএলএ বলা হয়। ক্লিয়ার হলো? মিনিস্টার অফ দ্য পার্লিয়ামেন্ট, এদের সদস্যদের কি বলা হয় এমপি বলা হয়। যেমন আমাদের সিট সংখ্যা যে কত থাকে, সিট সংখ্যা থাকবে 250টা, কত থাকবে 250টা। এখানে সিট সংখ্যা কত থাকে 550টা সিট সংখ্যা। 2026 সাল পর্যন্ত সিট সংখ্যা সেম থাকবে। 2026 সালের পর আমাদের সিট সংখ্যা কমবে না বাড়বে সেটা ঠিক করবে। আমাদের সিট সংখ্যা কিভাবে করা হয়, যে জনসংখ্যা যেরকম আছে সেই হিসাবে কি করা হয় সিট সংখ্যা করা হয়, ঠিক আছে। আর এই যে 250 জন আছে এর মধ্যে আমাদের কটা রাজ্য আছে 28 রাজ্য, ওখান থেকে আবার সিটগুলো কি করা হয় কম বেশি নেওয়া হয়। আবার সেম জিনিসটা কোথায় করা হয় লোকসভাতেও করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি লোকসভা আর রাজ্যসভা। আর বিধানসভা আর বিধান পরিষদটা থাকে কোথায় রাজ্যে থাকে প্রতিটা। এবার দেখ এই জিনিসটা যে আমরা বিধান পরিষদ কি পড়েছি, আমাদের রাজ্যে আছে বিধান পরিষদের সদস্য কেউ, আমাদের কি আছে বিধান সভা। সেই কারণে প্রতিটা রাজ্যে কি দ্বিকক্ষ বিশিষ্ট হয় আমাদের, ঠিক আছে। রাজ্য পরিষদ কি হয় দ্বিকক্ষ বিশিষ্ট হয়, কিন্তু কোন রাজ্যে থাকতে পারে দুটোই, আবার কোন রাজ্যে থাকতে নাও পারে। বিধান পরিষদ হচ্ছে 6টা রাজ্যে মাত্র, কটা রাজ্যে আছে 6টা রাজ্যে, ঠিক আছে। তো কি বললাম বিধানসভা কথা থাকবে রাজ্যের মধ্যে, বিধান পরিষদ কথা থাকবে রাজ্যের মধ্যে, আর রাজ্যসভা আর লোকসভা কথা থাকবে। যেমন যদি আমরা লোকসভা নেই, লোকসভাকে কি বলা হয় নিম্ন কক্ষ বলা হয়, কি বলা হয় নিম্ন কক্ষ। যদি বলে যে রাজ্যসভা আর লোকসভার মধ্যে পাওয়ারফুল কে, লোকসভা, কিন্তু এটা মনে রাখতে হবে বেশি পাওয়ারফুল কে, একে নাম দেওয়া হয়েছে উচ্চ কক্ষ কিন্তু পাওয়ারটা বেশি কার লোকসভার পাওয়ারটা বেশি। ওর সদস্য সংখ্যা কত আছে 550 জন, মানে অতগুলো সিট আছে কিন্তু টোটাল নাই, বর্তমানে আছে 543টা আছে, কটা আছে 543টা। ওর মধ্যে আবার কিছুটা কি হবে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নেওয়া হবে, আবার রাজ্য থেকে নেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি লোকসভা চলে গেল। আর কি যেমন লোকসভার সভাপতি কে থাকে স্পিকার থাকে, কে থাকে স্পিকার থাকে। তাহলে স্পিকারটা কিভাবে নির্বাচন করা হয়, যে আমাদের যে এমপি গুলো হলো তাদের মধ্যেই থেকে এগুলো সবাই এমপি, ঠিক আছে। তাদের মধ্যে থেকে একজনকে কি করা হলো যে কি বানানো হবে স্পিকার বানানো হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি স্পিকার। আর রাজ্যসভার সভাপতি কে থাকবে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এটা ইম্পর্টেন্ট খুবই, যে রাজ্যসভার সভাপতি কে উপরাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার 63 তে বলা হয়েছে রাজ্যসভার সভাপতি কে থাকবে উপরাষ্ট্রপতি, ঠিক আছে। যদি বলে যে লোকসভার নেতাকে, লোকসভার নেতা বলা হয় প্রধানমন্ত্রীকে, লোকসভার নেতা কাকে বলা হয় প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর একটা কি জিনিস যে রাজ্যসভা কিন্তু বলতে গেলে কাজে নাই, কোনো কি কাজে নাই, এর মাত্র একটা মাত্র কাজ আছে ইম্পর্টেন্ট কাজ, সেটা যে চাকরি, চাকরির ক্ষেত্রে যে এই যে সিট গুলো তৈরি করছে, কখন কি ভ্যাকেন্সি বের হবে, এগুলো কে তৈরি করছে আমাদের রাজ্যসভা তৈরি করছে। আর বাকি যত কিছু কাজ, কোনো বিল পাস করা, কোনো নতুন নতুন অ্যাক্ট তৈরি করছে আমরা, ঠিক আছে। রাজ্য কোনটাকে কি করা হবে, কার সঙ্গে অ্যাড করা হবে, কাকে বাদ দেওয়া হবে, কথা বলি হচ্ছে এটা লোকসভাতেই হয়, ঠিক আছে। আর অর্থ বিল বাজেট পাস করা হয়। আবার মাঝে মধ্যে কি হয় একসঙ্গে কিন্তু মিটিং এ বসে রাজ্যসভা আর লোকসভার মিটিং এ বসে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে যখন একসঙ্গে মিটিংটা হবে তখন সে সভাপতি কে হবে, লোকসভা স্পিকার কে হবে স্পিকার, কিন্তু মিটিংটা ডাকবে কে রাষ্ট্রপতি মিটিংটা ডাকে, ওখানে সভাপতি কে করে স্পিকার, স্পিকার করবে, ঠিক আছে। একটু হলে বুঝতে পারলি না পাইছো পাইনি ঢুকলো কি
না একটু হলো মাথায় যে কোনটা কি জিনিস। Next time যেন আমাদের রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভা ক বছরের জন্য নির্বাচিত হয়? 6 বছরের জন্য। যারা সদস্য থাকে ওরা ক বছরের জন্য নির্বাচিত হয়? 6 বছরের জন্য। আর লোকসভা কত বছরের জন্য? 5 বছরের জন্য নির্বাচিত হয়। ঠিক আছে? এই যে এটা মিল আছে কি, যে আমাদের বিধান পরিষদ আর রাজ্যসভার মধ্যে মিল আছে, আর বিধানসভা আর লোকসভার মধ্যে মিল আছে সেম সেম ভাবে। তাহলে কি বললাম, আর ডিটেইলসে করতে হলে আমার নোট টোট দিতে হবে। এখান থেকে কোনো অত প্রশ্ন আসে না? আছে আছে কি কি প্রশ্ন হয়? উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দিবে, তারপর তারপরে তিনটা মিলে হয় একটা, তিনটে মিলে একটা, তারপরে কোন সময় সদস্য দিয়ে দেয়, সদস্য দিতে এই তিনটে আচ্ছা দেখি যাবে। তারপর ইয়েগুলো দেয়, রাষ্ট্রপতি হতে গেলে বয়স কত লাগে, প্রধানমন্ত্রীর বয়স কত ওগুলো লাগে, পড়তে হবে। যেমন রাষ্ট্রপতি হতে গেলে বয়স কত লাগে? 25 বছর বয়স লাগে। যেমন লোকসভা সদস্য হতে গেলে বয়স কত লাগে? 25 না, রাষ্ট্রপতি 35 লাগে, সেই তো। রাষ্ট্রপতি 35, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি 35, হ্যাঁ, লোকসভা হচ্ছে আমাদের কত? 25, আর রাজ্যসভা সদস্য 30। ঠিক আছে? প্রধানমন্ত্রী হলে তো 25, হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী সেই কারণে কি কারণে 25? কারণ লোকসভা সদস্য গুলো কে হয়? একজন প্রধানমন্ত্রী হয়, সেখানে ওর বয়স কি আছে? 25 আছে। ঠিক আছে? আর 30 রাজ্যসভা 30 আর রাষ্ট্রপতি 25 আর রাষ্ট্রপতি 25 না 25 35 রাষ্ট্রপতি 35, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি 35, লোকসভা 25 লোকসভা 25, রাজ্যসভা 30 আর পঞ্চায়েত 18 পঞ্চায়েত ভোটার কার্ডে থাকে। তাহলে এটা গেল কি আমাদের পার্লামেন্ট গেল। এবার যেমন সুপ্রিম কোর্টে করতে হয় হালকা করে। সুপ্রিম কোর্ট কবে তৈরি হয়েছিল? 1950 সালে। সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল 1950 সালে। যেমন সুপ্রিম কোর্টের যোগ্যতাগুলো লাগে, সুপ্রিম কোর্ট হতে গেলে কি কি লাগে এগুলা এই তবে এটা আছে লোকসভার প্রধানকে, মানে যখন স্পিকার, এগুলা কোশ্চেন আছে। বেসিকগুলো করে দিলাম মোটামুটি। রাজ্যসভার প্রধানকে, এগুলাই আছে কিন্তু এখানে ইম্পর্টেন্ট এটা। এই যে এই মডেল কোশ্চেন দেখি রাজ্যসভার প্রধানকে, রাজ্যপাল থেকে বুঝতে পারলি? হ্যাঁ, না পারলে বলবি। রাজ্যপালকে বললো না পশ্চিমবঙ্গের কোনো জিনিস না বুঝতে পারলি রাজ্যে থাকে রাজ্যপাল, আর ওই রাজ্যপালে তো রাষ্ট্রপতির সাথে লিঙ্ক কানেকশন, রাষ্ট্রপতি নিয়োগ করে রাজ্যপালকে। কিন্তু মমতার সাথে কানেকশন হয়েছে রাজ্যপাল, তার জন্য আর কি চাকরি বাংলা না। তোরা কংগ্রেসটা পড়েছিস? কংগ্রেসটা না জাতীয় কংগ্রেস ওখান থেকেও কোশ্চেন আছে। ওখান থেকে ওখানে question আছে আসে। মেন মেন গুলো আছে। হ্যাঁ, ওই মাদ্রাজ আর কলকাতা। যে বলে যে আমাদের জাতীয় কংগ্রেস কবে তৈরি হয়েছিল? 1885 সালে। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন কি কি আছে, যে আমাদের প্রথম সভাপতি কবে তৈরি হয়েছিল? ঠিক আছে, আইএনসিটা প্রথম সভাপতি কে ছিল, কোন সভায় কি হয়েছিল, কত সালে হয়েছিল, এগুলো নেই। ঠিক আছে? তাহলে আমাদের আইএনসি কবে তৈরি হয়েছিল? 1885। মানে কে তৈরি করেছিল এটা? লর্ড ডাফরিন তৈরি করেছিল। কে তৈরি করেছিল? লর্ড ডাফরিন। সে সময় ভাইসরয় কে ছিল? কে ছিল? ভুল বললাম, ডাফরিন ছিল ভাইসরয়, আর ইউ হিউম ছিল, মানে তৈরি করেছিল কে? অ্যালান অক্টেভিয়ান হিউম তৈরি করেছিল। কি আইএনসি পড়াবো একটু করে? कितना विचार है यार। মনে হয় না দাদা একটু জিনিসটা ঝালমুড়ি টাইপের হয়ে যাবে? হ্যাঁ, তো ওর কোনো টাইম নাই তো। মনে হয় যে আমরা এতটা কিভাবে মনে হয়, একটু কনফিউজ টাইপের মনে হয় না? হয়তো যে এটা উনাকার ছিল, ওইটা উনাকার ছিল, একটু গোলমাল হয়ে হয় না? আইএনসি সঙ্গে ওটা কানেক্টেড সাথে করে দিয়েছিলাম। একটা সিস্টেম আছে দাদা, সব কিছু আমাদের সিস্টেম আছে, কিন্তু টাইম নাই। এক মাসে কি আর কমপ্লিট করব? এবার দেখ 15 দিন আগে যদি পড়াই তো ওটা নিতে পারবি না। এই দুদিনের টাইম আছে, আর নাই। এগুলো ভালো করে না বুঝিয়ে দেয় না তো, মুখস্থ করে জীবনে মনে থাকবে না, সারাদিন পড়লে। এবার তোর যদি মনে হয় যে না আমাদেরকে বেসিক ভাবে পড়তে হবে, তাহলে কিন্তু পরীক্ষার পরে পড়তে হবে। এর আগে বললাম হ্যাঁ, আর তখন এখন সম্ভব না বেসিক তখন আরো তাড়াতাড়ি বুঝতে পারবে, এখন হালকা করে হ্যাঁ। যেহেতু বুঝে নিল। আর তখন ধীরে ধীরে হালকা হালকা টপিকটা দেখে দেখে করতে গিয়ে কাগজ সময় দিয়ে কিছু বলে দিই না। তাহলে আমাকে বলবেন না আর একটু দিলে এগুলো ক্লাস হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে ক্লাস। পয়েন্ট মাস পেলে এই চল চল কোন ক্লাস এটা
জিডি দিতে হ্যাঁ সবটা তুই জিডি দিতে তারপর ছিল তারা তারপর নদী এটা শুরু করে দিলেন আপনি তো জিকে বাতিল করে গেল স্টপ রেকর্ডিং করে ওটা কাটো না কাটো উপরে উপরে স্টপ 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 রেকর্ডিং এটা হ্যাঁ